হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্পটির সত্ত্ব দুলেন্দ্র ভৌমিক এবং আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, দুলেন্দ্র ভৌমিকের কলমে থরহরির কীর্তি। মুড়াগাছা গ্রামের রামহরি সাহাকে চেনে না এমন লোক মুড়াগাছাতে তো নেই, এমনকি আশেপাশের গ্রামেও তেমন লোক খুঁজে পাওয়া শক্ত। চোখে না দেখলেও নাম শুনেছে, অথচ রামহরি এমএলএ এমপি নন, নামকরা ডাক্তার, অভিনেতা, খেলোয়াড় বা গাইয়ে বাজিয়ে নন। তবুও মুড়াগাছা বাদ দিলে তার ডাইনে বায়ে মুগবেড়িয়া আর সুখবেড়িয়া নামের যে দুটি গ্রাম রয়েছে, সে গ্রামের প্রায় সবাই রামহরি সাহাকে চাক্ষুষ চেনে, না হয় নামে চেনে। রামহরি এমএলএ বা এমপি নন, ডাক্তার, অভিনেতা বা খেলোয়াড়ও নন, সে কথা ঠিক, কিন্তু গাইয়ে বাজিয়ে নন, এ কথাটা আগে বলে বোধহয় ভুল করেছি। রামহরি এটা জানতে পারলে খুশি হবেন না। রামহরি প্রতি সকালে আর সন্ধ্যায় খোল বাজান এবং হরি কীর্তন করেন, সেই হিসেবে তাকে গাইয়ে না বলে উপায় নেই। মুড়াগাছা খুবই সাদামাটা সাধারণ একটা গ্রাম। গ্রামের প্রান্তে ইছামতি নদী। বাংলাদেশের 8-10টা গ্রামের মতো এই গ্রামেও রথতলা, ষষ্ঠীতলা, পঞ্চাননতলা, শিবতলা, এই রকম সব নামের জায়গা আছে। এই মুড়াগাছায় রামহরিবাবুরা কতদিন থেকে বাস করছেন তা নিয়েও নানা তর্ক হয়ে গেছে। রামহরি নিজে আমাদের কাছে গল্প করেছেন, তার পূর্বপুরুষ নাকি পলাশির কাছে কোনো গ্রামে থাকতেন। একদিন ভর দুপুরবেলা সেই পূর্বপুরুষ, তখন তার বয়স বড় জোর 12 কি 14, রাস্তায় দাঁড়িয়ে ইট মেরে আলিবর্দি খাঁর বাগান থেকে কাঁচা মিঠে আম পাড়ছিল। একেবারে অব্যর্থটিপ। এক ঢিলে বোটা ছিঁড়ে একটা করে কাঁচা মিঠে আম টুপ করে খসে পড়ছিল নিচে। একবার বহরমপুর থেকে মুর্শিদাবাদে যাচ্ছিলেন আলিবর্দি খাঁ সাহেব, ভায়া পলাশির আম বাগান। তার নজরে পড়ল দৃশ্যটা। পাইক বরকন্দাজরা গিয়ে পাকড়াও করে আনল রামহরি সাহার সেই পূর্বপুরুষকে। বেচারা তো ভয়ে মরে। বৃদ্ধ আলিবর্দি খাঁ সুরমা মাখা চোখে ছেলেটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ছেলেটি ভয়ে ভয়ে উত্তর দিল, আগে হুজুর, আমার নাম হরিচরণ সাহা। আলিবর্দি খাঁ বলে উঠলেন, বাহা বাহা, নামটি তো বেশ খাসা। তা তুমি ইট দিয়ে আম পাড়তে পারো? হরিচরণ ভয়ে ভয়ে উত্তর দিলেন, তা হুজুর, একটু আধটু পারি। নবাবের মেজাজ বোঝা ভার। নবাব হরিচরণকে বাগানের কাছে নিয়ে এসে হুকুম করলেন, পাথর লেয়াও। সঙ্গে সঙ্গে নানা সাইজের ইটের টুকরো এলো। নবাব সাহেব বললেন, যেটা দেখাবো সেটা পারতে হবে, কিন্তু হুঁশিয়ার, আমের গায়ে যেন পাথরে চোট না লাগে। শুধু বোঁটায় মারতে হবে। নবাব সাহেব একটা করে আম দেখান আর হরিচরণ তাক করে ঠিক তার বোঁটায় মারে। এইভাবে 7-7টা আম মাটিতে পড়ার পর নবাব সাহেব পরীক্ষা করে দেখলেন একটি আমের শরীরেও ইটের দাগ পড়েনি। তারপর
হরিচরণের দিকে অবাক চোখে তাকিয়ে থেকে হো হো করে হেসে উঠে হাঁক দিলেন। শিপাসালার! ডাক শোনার সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটল মুর্শিদাবাদের দিকে। নবাব সাহেব ঘোড়া থেকে নেমে শতরঞ্জ বিছিয়ে আম বাগানে বসলেন। খান দশেক গোলাপ খাস আম খাওয়ার পর ঘোড়া ছুটিয়ে চলে এলেন মীরজাফর। নবাবকে কুর্নিশ করে দাঁড়াতেই নবাব সাহেব বললেন, এই ছেলেটার হাতের আন্দাজ বড় অদ্ভুত। একে এক্ষুনি সেনা দলে ঢুকিয়ে দাও। ট্রেনিং পেলে ছেলেটা মস্ত বড় যোদ্ধা হবে। রামহরির গল্প অনুযায়ী তার পূর্বপুরুষ সেই প্রবাদ প্রতিম পুরুষ হরিচরণ নাকি মস্ত যোদ্ধা হয়েছিলেন। তার হাতেই নাকি সিরাজের অসি যুদ্ধের আসল হাতে খড়ি। এরপরে যখন বর্গীর আক্রমণ শুরু হয় তখন বৃদ্ধ নবাব নাকি বর্গীদের রুখতে হরিচরণদের মুড়াগাছাতে পাঠিয়ে দেন। সেই সঙ্গে গোটা মুড়াগাছা গ্রামটাই দিয়ে দেন হরিচরণকে। কিন্তু সিরাজের অকাল মৃত্যুর পর হরিচরণের পক্ষে কোনো উপযুক্ত সাক্ষী না থাকায় ক্লাইভ সাহেব মুড়াগাছাটা কেড়ে নেন। তখন প্রাঞ্জল ভাষায় ক্লাইভের সঙ্গে নাকি অনেকের তর্ক বিতর্ক হয়েছিল। তবে হরিচরণ স্টুপিড আর ভেরি গুড ছাড়া আর কোনো ইংরেজি শব্দ জানতেন না বলে তর্কের মধ্যে মোট 14 বার স্টুপিড আর 21 বার ভেরি গুড বলেছিলেন। সম্ভবত সেই কারণেই লালমুখ ক্লাইভ একেবারে বিনা বাধায় মুড়াগাছাটা পেয়ে গেলেন। সম্পত্তি কেড়ে নেওয়ার পর হরিচরণ খুব মুষড়ে পড়েন। সেই সময় নাকি তিনি স্বপ্নাদেশ পান। বৈকুণ্ঠের শ্রীনারায়ণ তাকে ডেকে বলেন, ওরে হরে, বিষয়ের মায়া ছাড়, মর্তধামে আমার নাম প্রচার কর। হরিনামই তোর বিষয় আর আশয়, আর সবই তুচ্ছ, স্রেফ মায়া। বিষয়ের ক্লেদ শরীর থেকে ঝেড়ে ফেলে গলায় তুলে নে খোল, প্রাণ ভরে বল হরি বল। এরপর থেকেই হরিচরণ একেবারে পুরোপুরি হরি ভক্ত হয়ে গেলেন। তারই নির্দেশ অনুসারে বংশের সবার সঙ্গে তাই আজও হরি শব্দটা জড়িয়ে আছে। হরি শব্দ বাদ দিয়ে এই বংশের কারো নাম রাখার উপায় নেই। রামহরি সাহার এই গল্প গ্রামের ছেলে বুড়ো সবাই জানে। কেউ এ নিয়ে কখনো কোনো প্রশ্ন তোলেনি। কিন্তু গোল বাঁধালেন হাই স্কুলের ইতিহাসের মাস্টার মশাই। তিনি একদিন উত্তেজিত হয়ে বললেন, আলিবর্দি খা ভর দুপুরে পলাশির বাগানে বসে গোলাপ খাস আম খেয়েছেন, এর কোনো ঐতিহাসিক সত্যতা নেই। বর্গীয় আক্রমণ কখনোই মুড়াগাছার দিক থেকে হয়নি, ফলে সেই আক্রমণ ঠেকাবার জন্য প্রয়াত হরিচরণকে মুড়াগাছাতে পাঠানোর কোনো প্রয়োজন নেই। তাছাড়া 10খানা গোলাপ খাস আম খেতে আলিবর্দির খাঁর যে সময় লাগবার কথা, সেই সময়ের মধ্যে কখনোই মুর্শিদাবাদ থেকে মীরজাফর পলাশিতে এসে পৌঁছতে পারেন না। তাছাড়া লর্ড ক্লাইভ যে সমস্ত সম্পত্তি। হাই স্কুলের ইতিহাসের মাস্টারমশাই গোপাল সামন্ত যখন উত্তেজিত হয়ে এসব কথা বলছিলেন তখন রামহরিবাবু সেখানে দাঁড়িয়ে। তিনি কিছুটা শোনার পর আর থাকতে না পেরে গোপালবাবুকে থামিয়ে দিয়ে বললেন, খামোকা বিদ্যে ফলাবেন না। আমি তো আগেই বলেছি,
উপযুক্ত সাক্ষীর অভাবে গোটা মুড়াগাছা বেহাত হয়ে গেল। আর যদি আলীবর্দী বাবু, মির্জাফর, সিরাজ, নিদেন পক্ষে ক্লাইভও থাকতেন, তাহলে ওরাই আপনাকে বলে দিতেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আর গোলাপ খাস আমের কথা বলছেন, নবাব বাগানের আসল গোলাপ খাস খাওয়া তো দূরের কথা, চোখে দেখেছেন কখনো? তুলো দিয়ে মুড়ে রাখতে হয়, ওই আমের আটি চুষতে হয় 20 মিনিট ধরে। তা 10টা আমের আটি চুষতেই তো 200 মিনিট। সেই সঙ্গে রয়েছে আম, একটু কথাবার্তা, সাকুল্যে দাঁড়ালো তাহলে কমপক্ষে 400 মিনিট। তার মানে 6 ঘন্টা 40 মিনিট। মির্জাফরের ঘোড়া কি মুর্শিদাবাদ থেকে পলাশিতে 6 ঘন্টা 40 মিনিটেও আসতে পারে না? এটা কি আপনার সরকারি বাস, না বনগা লোকাল? গোপালবাবু হক চকিয়ে গিয়ে বলে ফেললেন, বেগবান অশ্বের এতটা সময়ই বা লাগবে কেন? রামহরি সাহা ভেংচি কাটার মতো করে উত্তর দিলেন, কেন লাগবে না? মির্জাফর তো ঘোড়ায় চেপে বসেছিলেন না, যখন খবর গেল তখন তিনি বাথরুমে। ওই অবস্থায় তো আসতে পারেন না। তৈরি হয়ে সেনাপতির বেরোতে একটু সময় তো লাগবেই। গোপালবাবু একটু রেগে গেলেন, বললেন, এসব কথা কোন ইতিহাসে লেখা আছে? কোথায় পেয়েছেন এসব তথ্য? ইতিহাস নিয়ে চালাকি করবেন না। এবার রামহরিও ফোঁস করে উঠে বললেন, আপনিও আমার পূর্বপুরুষদের নিয়ে চালাকি করবেন না। সব কথা কি বইয়ে লেখা থাকে? গোপালবাবু তর্কের চোখে বলে ফেললেন, অলবাদ থাকে। রামহরি বললেন, আলবাত থাকে। গোপালবাবু আবারও বললেন, থাকে, থাকতে বাধ্য। রামহরিবাবু এবার কাঁধের গামছা কোমরে বেঁধে বললেন, তাই যদি থাকে তবে বলুন তো, ছেলেবেলায় সিরাজের কবে হাম হয়েছিল? আমের দেশের লোক, পেটের গোলমালও নিশ্চয় হয়ে থাকবে। কবে কোন সালে আলীবর্দীর কঠিন পেটের অসুখ হয়েছিল? ভাস্কর পণ্ডিতের কাকিমার নাম কি? লুফতার সঙ্গে সিরাজের বিয়েতে কি মেনু হয়েছিল? আলীবর্দীর পিসে মশাইকে? শাহজাহানের ব্লাড প্রেশার কত ছিল? সম্রাট অশোকের মুখে ভাতে কে মুখে ভাত দিয়েছিলেন, মামা না ঠাকুরদা নাকি জ্যাঠা? চাণক্য কি কখনো ছোটবেলায় আলু ভাতে ভাত খেয়েছিলেন? তখন পোস্ত টাকা সের? কাটা পোনার দর কত ছিল? রামহরির তখন উগ্র মূর্তি। অন্যদিকে ইতিহাসের মাস্টারমশাই গোপালবাবু হতভম্ব। এ ধরনের ঐতিহাসিক সংকটে তিনি কখনো পড়েননি। তিনি গলা নিচু করে কিছু বলতে যাওয়ার আগে রামহরি বলে উঠলেন, এর একটাও যদি ঠিক উত্তর দিতে পারেন তাহলে গামছা কাঁধে নিয়ে দণ্ডি কাটতে কাটতে আমি মুড়াগাছা ছেড়ে চলে যাব। গোপালবাবু বলে উঠলেন, আহা, যাবেন কেন? আর যদি যান, তাহলে অত কষ্ট করে যাওয়ার দরকার কি? দিব্যি বাসে করেই তো যেতে পারেন। শেষ পর্যন্ত গোপালবাবুকেই রণে ভঙ্গ দিতে হয়েছিল। বলতে হয়েছিল, না মশাই, আপনার এই ধরনের ঐতিহাসিক প্রশ্নের জবাব দেওয়া আমার সাধ্যের বাইরে। রামহরি মুড়াগাছা গ্রামের খুবই জনপ্রিয় মানুষ, সন্দেহ নেই, কিন্তু কয়েকটি বিষয়ে সবাই তাকে এড়িয়ে চলে। তার পূর্বপুরুষদের যে কাহিনী তিনি স্বয়ং চালু করেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করলে কিংবা কটু মন্তব্য করলে তিনি রেগে যাবেন। কেউ যদি মুড়াগাছা গ্রামকে অন্য কোনো গ্রামের সঙ্গে তুলনা করে ছোট করতে চায় বা মুড়াগাছার কৃতিত্ব খর্ব করতে চেষ্টা করে, তাহলেও তিনি বিষম রেগে যান। এছাড়া রয়েছে হরিনাম। এ ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য তিনি সহ্য করতে পারেন না, আর রেগে গেলে
তিনি যাচ্ছে তাই কাণ্ড করেন। একবার পঞ্চাননতলার ধরণীধর মশাই রাম হরিবাবুকে হরি কীর্তন নিয়ে কি একটা বলতেই তিনি লাফ দিয়ে তার দোকানের মাচা থেকে নেমে এসে প্রথমে বিকট গলায় চিৎকার করতে আরম্ভ করলেন। তারপর নিজের দোকান থেকে এক দোয়াত কালি এনে চিৎকার করে বলে উঠলেন, শোনো শোনো, মুড়াগাছার নাগরিক বৃন্দ, হরি নামের অপবাদ সহ্য করতে না পেরে আমি আত্মঘাতী হলাম। এই পাপ বাক্য শোনার চাইতে আত্মঘাতী হওয়া ঢের পুণ্যের। আমার দোকানে বিষ বিক্রি হয় না, তাই এক দোয়াত কালি খেয়ে আমি প্রাণত্যাগ করলাম। এই বলে এক দোয়াত কালি খেতে শুরু করেছিলেন। বিমূঢ় ধরণীধর প্রায় ধস্তাধস্তি করে সেই কালির দোয়াত্রী তার হাত থেকে উদ্ধার করেন। কিছুটা কালি অবশ্য রামহরি খেয়ে ফেলেছিলেন, কিন্তু বেশিরভাগ কালি ধস্তাধস্তির সময় উল্টে পড়েছিল ধরণীধরের সারা মুখে। রামহরিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবু ধরণীবাবুকে জিজ্ঞেস করেছিলেন, কালি তো খেলো রামহরি, তা আপনার সারা মুখে এত কালি লাগলো কেমন করে? হাসপাতালের বিছানায় শুয়েই রামহরি চিৎকার করতে লাগলেন, সুইসাইড কেস, থানায় খবর দাও, আত্মহত্যার কারণ জানাতে হবে। ধরণীবাবু রামহরির পায়ের উপর উপুর হয়ে পড়ে মিনতি করতে লাগলেন, দোহাই আপনার, থানা পুলিশ করবেন না, আর কোশমিন কালেও আপনার কীর্তন নিয়ে কিচ্ছু বলবো না। পিতার পরিচয়ে পুত্রের পরিচয়, অতএব রামহরির ছেলেদের কথা বলবার আগে রামহরির বৃত্তান্তটা একটু বিস্তারিত করে বলতে হলো। মুড়াগাছার বিখ্যাত কবিরাজ জীবনবল্লভ আচার্য মহাশয়ের দুটি বিষয়ে খুব নামডাক। এক কবিরাজি চিকিৎসা, দুই পাড়ার সমস্ত নবজাতক জাতিকাদের নামকরণ। শেষোক্ত কাজটা তিনি নিজেই নিজের কাঁধে তুলে নিয়েছেন। পাড়ায় কেউ জন্মালে তিনি নিজে গিয়ে তার নামকরণ করে আসেন। আর এ ব্যাপারে কোবরেজ মশাইয়ের ওপর রামহরির গভীর আস্থা। রামহরির প্রথম ছেলের নাম রাখা হয়েছিল ভজহরি। কয়েক বছর পর যখন আবার ছেলে হলো, তখন কোবরেজ মশাই নাম রাখলেন থাকোহরি। সমস্যা দেখা দিল তৃতীয় ছেলের বেলায়। রামহরি ছেলে হতেই ছুটলেন কোবরেজ মশাইয়ের কাছে। তখন সবে মাত্র সকাল হয়েছে। বারান্দায় বসে কোবরেজ মশাই পাঁচন তৈরি করছিলেন। রামহরিকে দেখে চশমার ভেতর দিয়ে তাকালেন, বজ্রগম্ভীর গলায় বললেন, কি সংবাদ? রামহরি বললেন, আগে এটিও ছেলে। কোবরেজ মশাই বললেন, সুসংবাদ, তবে নামকরণে বিস্তর সমস্যা দেখা দেবে। তোমার এই ছেলেকে হরি ছাড়া হতে হবে। রামহরি হাত নেড়ে বলে উঠলেন, দয়া করে ওটি করবেন না, হরি ছাড়া কোনো নাম আমাদের বংশে চলবে না। কোবরেজ মশাই বিরক্ত গলায় বললেন, চলবে না তো বুঝলুম, কিন্তু এত হরি পাবো কোথায়? তোমাদের অতি বৃহৎ বংশে হরি তো নেহাত কম নেই। হরিচরণ দিয়ে শুরু, এই হরি নামের মিছিল কোথায় গিয়ে শেষ হবে কে জানে। রামহরি কাতর কণ্ঠে বললেন, উপায় আপনাকেই করতে হবে, এ ব্যাপারে আর কার কাছে যাব? কোবরেজ মশাই হাঁক দিয়ে বললেন, বিলটে, এই বিলটে। কাজের ছেলেটা কাছে আসতেই তিনি বললেন, এই পাঁচনটা নিয়ে যা, নিশ্চিন্দের ছালগুলো নিয়ে আয়, হামানদিস্তায় থেতো করতে হবে। বিলটে একটু পরেই হামানদিস্তা দিয়ে গেল।
কবরেজ মশাইয়ের সামনে কাঁধে গামছা নিয়ে রামহরি বসে। হামানদিস্তায় নিশ্চিন্তে গাছের ছাল থেতো করতে করতে কবরেজ মশাই জিজ্ঞেস করলেন, তোমার বড় ছেলের নাম কি দিয়েছিলুম যেন? রামহরি উত্তর দিলেন, আগে ভজহরি। কবরেজ মশাই বললেন, হুম, তারপরেরটির? রামহরি উত্তর দিলেন, আগে থাকো হরি। কবরেজ মশাই বললেন, রাখো হরি নামটা কি ফ্রি আছে? রামহরি বললেন, আগে ওটা তো আমার বড় ভাইপোকে দিয়েছেন। কবরেজ মশাই হামানদিস্তায় ঘা মারতে মারতে ভাবতে লাগলেন। একটু পরে বললেন, তোমার দাদার নাম তো প্রাণহরি, তাই না? রামহরি বললেন, আগে আপনি ঠিকই বলেছেন। আবার হামানদিস্তায় ঘা পড়তে লাগলো। খানিক বাদে জিজ্ঞেস করলেন, তোমাদের প্রথা অনুপাতে হরিকে তো অগ্রে রাখা যাবে না, নামের শেষে হরি রাখতে হবে, তাই তো? রামহরি বিগলিত ভঙ্গিতে বললেন, আগে হরি তো বিশ্বময়, সংসারময়, তবে কিনা শেষে হরি দিলে বাপ ঠাকুরদার নামের সঙ্গে ছন্দটা মেলে। আমি রামহরি, দাদা প্রাণহরি, ছেলেরা সবাই ভজ হরি, রাখো হরি, থাকো হরি। আমার বাবা ছিলেন জীবন হরি। তৃতীয়টির নামের শেষে যদি হরি রাখেন তবে বড় কৃতার্থ হই। কবরেজ মশাই স্বগতোক্তির ভঙ্গিতে বললেন, হরি হে, এবার আমায় বাঁচাও। কবরেজ মশাইয়ের সামনে গামছা কাঁধে অনেকক্ষণ বসে রইলেন রামহরি। বেলা বাড়তে লাগলো। গায়ে তেল মেখে বা স্নানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন জীবন বল্লভ আচার্য। গায়ে তেল মাখতে মাখতে একবার রামহরির দিকে তাকালেন, মুচকি হাসলেন। রামহরি বুঝলেন এইবার কবরেজ মশাই নাম খুঁজে পেয়েছেন। বসা অবস্থাতেই একটু এগিয়ে এসে শুধলেন। মনে পড়েছে? কবরেজ মশাই নাকে তেল দেওয়া শেষ করে বললেন, একটা নাম মনে এসেছে, তবে এটা চলবে কি না বলতে পারি না। রামহরি কৃতার্থ হওয়ার ভঙ্গিতে বললেন, বলেন কি? আপনার মনে যে নাম এসেছে সেটা আবার অচল হবে কেমন করে? এই নিন কাগজ, লিখে দিন। কবরেজ মশাই গামছায় তেল হাত মুছে নিয়ে বললেন, অগ্রে নয়, শেষে হরি রাখতে হবে তো, তাই নাম দিলুম বলহরি। ছেলের নামকরণ শুনে আঁতকে উঠলেন রামহরি। মাথা নিচু করে কিছুক্ষণ ভাবলেন। কবরেজ মশাই তো নামকরণ করে দিয়ে পুকুরে গেলেন স্নান করতে। রামহরি নিজের বাড়ি থেকে যখন ঘুরে আবার কবরেজ মশাইয়ের কাছে ফিরে এলেন, তখন তিনি সবে মাত্র দুপুরের খাওয়া শেষ করে দিবানিদ্রার আয়োজন করছেন। কবরেজ মশাইয়ের শিয়রের কাছে একটি জানলা। সেই জানলা দিয়ে রামহরি মুখ বাড়ালেন, কাতর গলায় ডাকলেন, কবরেজ মশাই। কবরেজ মশাই রামহরিকে দেখলেন, ছোট্ট একটা ঢেকুর তুলে বললেন, ও, আবার কি চাই? রামহরি বললেন, আগে ওই নামটার বিষয়ে যদি কিঞ্চিত বিবেচনা করেন। কবরেজ মশাই বললেন, নাম তো একটা দিয়ে দিলুম, একেবারে বাপ দাদার সঙ্গে মেলানো নাম। রামহরি বিনীত ভঙ্গিতে বললেন, তা একটা দিয়েছেন বটে, কিন্তু বাড়ির সবাই ওই নাম শুনে তো কেঁপে উঠছে। কবরেজ মশাই একটু অবাক হওয়ার ভান করে বললেন, কেন, কেঁপে উঠছে কেন? হরি নামে তো কারো কেঁপে ওঠার কথা নয়। রামহরি বললেন, আগে নামটার গায়ে বড্ড শ্মশান যাত্রীর গন্ধ,
রাত বিরেতে ছেলেকে যদি গলা ছেড়ে ডাকি, বলো হরি, বলো হরি, তাহলে তো পাড়াপড়শিরা খাটে কাঁধ দেওয়ার জন্য গামছা নিয়ে ছুটে আসবে। বিভ্রাট বেঁধে যাবে কবরেজ মশাই। কবরেজ মশাই মুখে এক টুকরো হরিতকি ফেলে বললেন, বিভ্রাট হওয়া অসম্ভব নয়, একটু শ্মশান শ্মশান গন্ধ আছে বই কি। রামহরি জানলা শিক ধরে প্রায় ঝুলে পড়ার মতো ভঙ্গি করে বললেন, উম, তাহলে ওটা বদলে অন্য একটা কিছু ভাবুন। মুখে হরিতকির টুকরো নিয়ে চোখ বুঝে চুষতে চুষতে হঠাৎ বলে উঠলেন, পেয়ে গেছি, ছোটটার নাম রাখো থরহরি, শ্রীমান থরহরি সাহা। রামহরি, বড় ছেলে ভজহরি, তস্য ভ্রাতা থাকোহরি এবং তস্য কনিষ্ঠ ভ্রাতা থরহরি। একেবারে হরির লাগাতার নাম কীর্তন। রামহরি ওই নাম নিয়েই খুশি হলেন এবং ক্রমে ক্রমে নামটাও চালু হয়ে গেল মুড়াগাছা গ্রামে। থরহরি যে ভবিষ্যতে কেমন দাঁড়াবে তার কিঞ্চিত নমুনা শিশুকাল থেকেই সে দিতে আরম্ভ করেছিল, কিন্তু শৈশব পেরিয়ে মধ্য কৈশোরে এসে থরহরি মুড়াগাছার কাছে সত্যি থরহরি কম্পমান হয়ে উঠল। এবার সেই থরহরির মুখোমুখি হওয়া যাক। মুড়াগাছা প্রাইমারি বিদ্যালয়ে পড়ার সময় ছাত্র হিসাবে থরহরির নাম ছিল। যে কোনো বিষয় একবার শুনলে বা পড়লে সেটা দিব্যি মনে রাখত। আর ছেলেটার জানবার কৌতূহল ছিল অফুরান। খোল কেমন করে তৈরি হয় এবং তার মধ্যে কি এমন বস্তু থাকে যাতে অত সুন্দর বাজনা বেরোয়, সেটা জানতে সে একদিন বাপের খোলটাকেই আছড়ে ভেঙে দিয়েছিল। বৃত্তি পরীক্ষার সময় একটি অগ্নিকাণ্ডের বর্ণনা দাও শীর্ষক রচনা লিখবার জন্য বাবার খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়ে নিরাপদ দূরত্বে বসে থরহরি আগুন দেখছিল আর রচনা লিখে যাচ্ছিল। যেহেতু লেখাপড়ায় ছেলেটার মাথা ভালো, তাই রামহরি ছেলের এসব কাণ্ডে মনে মনে বিরক্ত হলেও মুখে কিছু বলতেন না। কিন্তু যেদিন রামহরির পোষ্য এবং অতি আদরের গরুগুলিকে নিয়ে থরহরি বিদ্যা চর্চা করতে লাগলো, সেদিন আর তিনি রাগ সামলাতে পারলেন না। ঘটনাটা ঘটেছিল যখন থরহরি ক্লাস 7-এ পড়ে। বাড়ির রাখাল রোজই গরু নিয়ে মাঠে যায় আর বিকেলবেলা ফিরে আসে। থরহরি একদিন রাখালকে হটিয়ে দিয়ে নিজেই গরু নিয়ে মাঠে গেল। তার মনে হলো গরুগুলো রোজই এক রাস্তা দিয়ে যায়, আবার সেই রাস্তা দিয়েই ফিরে আসে। এতে গায়ের পথঘাট ভালো করে চেনা হয় না। গরুদের পথ চেনাবার জন্য নিয়ে গেল অনেক দূরে এবং সব কটার গলায় নাম ঠিকানা লিখে নিজে চলে গেল ফুটবল খেলতে। সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরও গরু ফিরল না দেখে রামহরি তার দলবল নিয়ে গরু খুঁজতে বেরোলেন। গরুগুলো পাওয়া গেল বটে, তবে অনেক ঝামেলা করে। কয়েকটাকে পাওয়া গেল সুখবেরিয়ার খোঁয়ারে, দুটো মুখবেরিয়ার জঙ্গলে, আর একটাকে গোহাটার কাছে একজনের বাড়িতে। সব কটা গরুকে নিয়ে রামহরি বাড়ি ফিরলেন রাত্রি 11টা নাগাদ। রাগে তার শরীর জ্বলছে। ছেলেকে উচিত শিক্ষা না দিতে পারলে তার গায়ের জ্বালা চুরোবে না। তিনি গরুগুলোকে গোয়ালে ঢুকিয়ে ওদের খেতে দেওয়ার ব্যবস্থা করলেন। তারপর গেলেন দুধ দুইতে। সন্ধেবেলা দুধ তো নেওয়াই হয়নি, কিন্তু দুধ কোথায়? যে দুটি গরু মুগবেরিয়ার জঙ্গলে ছিল কেবল সেই দুটির বাট থেকেই দুধ পাওয়া গেল। বাকিগুলো দুধ বোধহয় আগেই কেউ নিয়ে নিয়েছে। রামহরি রেগেই ছিলেন। এবার সেই আগুনে ঘৃতাহুতি হলো। তিনি গর্জন করে ডাকলেন, থরহরি, বেটা থরহরি কোথায়? থরহরির মা চিৎকার শুনে ঘরের বাইরে এলেন। অবাক দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, সে কি,
তুমি ছোট খোকার খোঁজ করছো কেন? ছেলেটা তো খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। রামহরি বেজায় রেগেছিলেন। রাগের গলাতেই বললেন, ওর ঘুম আমি দেখাচ্ছি। আমার পোষ্য গরু, বিষ্ণুর বাহন, তাকে নিয়ে ওর ছেলে খেলা। কাল সকালে বাড়ি বাড়ি যে দুধ দিতে হবে, সে দুধ পাবো কোথায়? রামহরির স্ত্রী এবং তার দাদা প্রাণহরি কোনো ক্রমে রামহরিকে শান্ত করে খেতে পাঠালেন। সকালবেলা ছেলেকে এসব কথা বলতেই থরহরি বলল, ও আমি ভেবেছিলাম ওরা পথ চিনে চলে আসতে পারবে। এতদিনেও যদি গায়ের পথঘাট চিনতে না পারে, তাহলে ওদের পুষে কি লাভ? হয় ওদের জন্য একজন গাইড রাখো, না হয় বিক্রি করে দাও। রামহরি রাগে কাঁপতে কাঁপতে বললেন, ওরা তোর চাইতে উপকারী, তুই তো একটা আস্ত পাঠা। থরহরি নির্বিকার ভঙ্গিতে বলল, পাঁঠা তো বাবা আস্তই হয়। আধখানা পাঁঠা কি তুমি দেখেছ? মাংস হতে পারে, কিন্তু পাঁঠা আধখানা হবে কি করে? বাবার সামনে কথাগুলো বলে চলে যাওয়ার পর থরহরির মনে হলো, জগতে পাঁঠা এবং গরুর মধ্যে কে বেশি উপকারী। পাঁঠা তো মানুষের বাসনা নিবৃত্তির জন্য নিজেকে সমর্পণ করে। বারোয়ারি কালীতলায় তো পুজোর সময় পাঁঠাকেই বলি দেওয়া হয়। এই গুরুতর চিন্তাটা 2-3 দিন ধরে থরহরিকে বড্ড জ্বালাতন করে চলল। তারপর থাকতে না পেরে একদিন অঙ্কের স্যার ভূদেব বাবুকে জিজ্ঞেস করল, স্যার, জগতে পাঁঠা এবং গরুর মধ্যে কোনটা বেশি উপকারী? অঙ্কের স্যার তখন ছাত্রদের আয়তক্ষেত্র বোঝাচ্ছিলেন। হঠাৎ থরহরির প্রশ্ন শুনে তিনি বললেন, কি বলি? থরহরি আবার প্রশ্নটার পুনরাবৃত্তি করতেই ভূদেব বাবু বললেন, এদিকে আয়, এদিকে আয় চট করে। থরহরির পরনের প্যান্টটা একটু বেশি ঢোলা, মাঝে মাঝেই কোমর থেকে নিচে নেমে আসে। তাই যখনই বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়, তখনই দুহাত দিয়ে প্যান্টটা ওপরে টেনে তুলতে হয়। ওটা এখন থরহরির মুদ্রা দোষে দাঁড়িয়ে গেছে। অঙ্কের স্যারের ডাক পেয়ে থরহরি উঠে দাঁড়ালো এবং প্যান্টটা ওপরের দিকে টেনে তুলতে তুলতে এগিয়ে এলো অঙ্ক স্যারের সামনে। ভূদেববাবু বাঁ হাতে থরহরির ঘাটটা ধরে গর্জন করে উঠলেন, যা, বেরিয়ে যা আমার ক্লাস থেকে। তোর মতো বাঁদর যেন ক্লাসে না থাকে। থরহরি দরজা দিয়ে বেরিয়ে গিয়ে তৎক্ষণাৎ ফিরে এসে দরজার মুখে দাঁড়িয়ে ডাকল, স্যার। ভূদেববাবু তখনও রেগে আছেন। হাতের ডাস্টার তুলে বললেন, এই বাদর, আমার চোখের সামনে থেকে সরে যা। থরহরি খুব বিনীত ভঙ্গিতে বলল, যাচ্ছি স্যার, কিন্তু একটা কথা বড্ড জানতে ইচ্ছে হচ্ছে। বাবা বললেন পাঁঠা, আপনি বললেন বাঁদর। তা গরু, পাঁঠা আর বাঁদরের মধ্যে কে বেশি ভালো? থরহরির প্রশ্ন শুনে ভূদেববাবু কয়েক সেকেন্ড স্থির চোখে তাকিয়ে থেকে গর্জন করে উঠে বললেন, তুই বাঁদর না শুয়োর? থরহরি বলল, স্যার, আপনি লেখাপড়া জানা মানুষ, কিন্তু আপনার কথার কোনো ঠিক নেই। যা বলবেন তা ভেবে বললেই হয়। ঘন ঘন কথা পাল্টানো কি ভালো? ভূদেববাবুর চোখ লাল হয়ে উঠেছে। গোটা ক্লাস নিস্তব্ধ। তিনি রাগে কাঁপতে কাঁপতে বললেন, ঘন ঘন কথা পাল্টাই মানে? আমি মিথ্যেবাদী? কি বলতে চাস তুই? থরহরি বলল, 1 মিনিট আগে সবার সামনে বললেন আমি বাঁদর, ঠিক 1 মিনিটেই আপনি মত বদলে বললেন আমি শুয়োর। একসঙ্গে তো বাঁদর আর শুয়োর হওয়া যায় না, তাই ভেবে যে কোনো একটা বলুন। থরহরির কথা শুনে ক্লাস শুধু সবাই শব্দ করে হেসে উঠতেই ভূদেববাবু আরও রেগে গেলেন। রেগে গিয়ে হাতের ডাস্টারটা ব্ল্যাক বোর্ডের দিকে ছুঁড়ে দিয়ে ক্লাস ছেড়ে বেরিয়ে সোজা চলে গেলেন হেড স্যারের ঘরে। টিফিনের সময় থরহরি ডাক পড়ল হেড স্যারের ঘরে।
থরহরি নিজের প্যান্ট টেনে ওপরে তুলতে তুলতে হেড স্যারের ঘরের বারান্দায় গিয়ে দাঁড়ালো। পণ্ডিত মশাই হেড স্যারের ঘর থেকে বেরিয়ে এসে থরহরিকে দেখে বলে উঠলেন, যা স্যারের কাছে যা, বেয়াদপি করার মজা টের পাবি, তুই একটা রাম ছাগল। হেড স্যারের সামনে ভূদেববাবু এবং আরও দুজন স্যার বসে। হেড স্যার থরহরিকে দেখেই বললেন, এই, তুই ভূদেববাবুর মুখে মুখে তর্ক করেছিস কেন? কেন ওকে অপমান করেছিস? থরহরি হাত জোড় করে করুণ স্বরে বলল, স্যার, আমি মোটেও ওকে অপমান করিনি। আমি শুধু ওকে বলেছি, স্যার যা বলবেন তা ভেবে বলুন, মিনিটে মিনিটে কথা পাল্টানো কি ভালো? হেড স্যার টেবিলের ওপর একটা চাঁটি মেরে বললেন, স্যারকে কি এ কথা বলতে পারো? উনি কি ঘন ঘন কথা পাল্টানোর মানুষ? থরহরি আগের মতোই করুণ স্বরে বলল, ক্লাসের সবাইকে ডাকুন, ওরা তো দল বেঁধে মিথ্যে বলবে না। আমি স্যারের সামনেই বলছি, উনি প্রথমে আমাকে বললেন বাঁদর, মিনিট পার হতে না হতেই বললেন শুয়োর। এটা কি কথা পাল্টানো নয়? একটা প্রাণী কি একই সঙ্গে বাঁদর আর শুয়োর হতে পারে? আর যদি হতেই পারে, তাহলে একটা সরল অঙ্কের দুটো উত্তর হলে নম্বর কাটা যাবে কেন? হেড স্যার চোখ তুলে থরহরির দিকে কড়া চোখে তাকিয়ে বললেন, বকাবকির সময় ওরকম হয়, তুই একটা গাধা, তাই বুঝতে পারিসনি। থরহরি যেন ভীষণ সমস্যায় পড়েছে তেমন ভাব করে কাতর কণ্ঠে বলল, স্যার, আপনারা পণ্ডিত লোক, আমার পূজনীয়, আপনারা কেউ একটা সিদ্ধান্তে আসতে পারছেন না। অঙ্কে স্যার বললেন আমি বাঁদর, পরে শুধরে নিয়ে বললেন শুয়োর। আপনার ঘরে আসবার আগে পণ্ডিত মশাই বললেন রাম ছাগল, আপনি বললেন গাধা। কারোর সঙ্গেই তো কারো কথা মিলছে না। আপনাকে যদি 5 জনে 5 নামে ডাকে, তাহলে আপনার কেমন লাগবে? আপনারা বসে যে কোনো একটা নাম ঠিক করুন। একসঙ্গে অতগুলো প্রাণী কি কারো পক্ষে হওয়া সম্ভব? হেড স্যার চোখ বড় বড় করে থরহরির কথা শুনছিলেন। এবার চোখের চশমা খুলে টেবিলে রেখে বাঁ হাতটা টেবিলের তলায় ঢুকিয়ে লম্বা একটা বেত বার করে এনে বললেন, ঘুরে দাঁড়া, পিঠে 5 ঘা বেত দিলে তোর পা কামো ঘুচবে। থরহরি হেড স্যারের কথা মতো ঘুরে দাঁড়াতে যাচ্ছিল। তখনই অঙ্কের স্যার ভূদেববাবুকে বললেন, 5 নয় স্যার, 10 ঘা মারুন। এই সময় ঘরে ঢুকছিলেন পণ্ডিত মশাই। তিনি বললেন, বেতাবেতির দরকার কি? তার চাইতে আপনার ঘরের সামনে ছুটি পর্যন্ত নীল ডাউন করে রাখুন, স্কুলের বেবাক ছাত্র দেখুক। হেড স্যারের কথা মতো ঘুরে দাঁড়াতে গিয়েও থরহরি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ালো না। আগের মতোই হেড স্যারের মুখোমুখি দাঁড়িয়ে খুব চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, দেখলেন তো, এখানেও কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এক এক স্যারের এক এক মত। আপনি বললেন 5 ঘা, অঙ্কের স্যার বললেন 10 ঘা, আবার পণ্ডিত স্যার হুকুম দিচ্ছেন নীল ডাউন। দোষ যদি করেই থাকি, তবে একটা দোষের জন্য এত রকম শাস্তি হবে কেন? একই সঙ্গে তো প্রাণদণ্ড আর কারাদণ্ড হতে পারে না। আপনারা ভেবে ঠিক করুন কি করবেন, 5 ঘা না 10 ঘা নাকি নীল ডাউন। হেড স্যার বেতটা টেবিলের ওপর রেখে ঘন্টি বাজালেন। দফতরি সুবল আসতেই বললেন, প্রথমে 1 গ্লাস ঠান্ডা জল দে, তারপর এই হস্তি মূর্খটাকে আমার সামনে থেকে চলে গিয়ে ক্লাসে যেতে বল। থরহরি এবার অভিমান জড়ানো গলায় বলল, আমি তো সাধ করে আসিনি, আপনিই ডেকে পাঠিয়েছেন। থরহরি চলে যেতে যেতে পণ্ডিত স্যারকে বলল, স্যার, হস্তি মূর্খ মানে কি? পণ্ডিত স্যার থরহরির পিঠে একটা হালকা থাপ্পড় মেরে বললেন, তাও জানো না? হাতির মতো মূর্খ, একেবারেই মূর্খ। থরহরি অবাক গলায় বলল, হাতি আবার কবে স্কুলে গিয়ে শিক্ষিত হয়েছে? পৃথিবীর কোনো হাতি কোশমিন কালেও মাধ্যমিক পাশ করেনি।
ওরা বংশানুক্রমে অশিক্ষিত। হেড স্যার এবার থরহরির পরিবর্তে পণ্ডিত মশাইকে বললেন, গোপেনবাবু, ওকে আর বকাবেন না, যেতে দিন। হেড স্যারের বারান্দা থেকে লাফ দিয়ে নিচে নেমে থরহরি দফতরি সুবলকেই দুঃখের সঙ্গে বলল, দেখলে তো সুবলদা, হেড স্যার নিজেই কথা পাল্টান। প্রথমে গাধা বলে পরে বললেন হস্তি মূর্খ। কেউই এখনো পর্যন্ত আমার সম্পর্কে একটা স্থির সিদ্ধান্ত নিতে পারল না। বড়দের মন এত চঞ্চল হলে চলে? মোটামুটি এইভাবেই গোটা স্কুলের সবাইকে সন্ত্রস্ত করে থরহরি মাধ্যমিক পাশ করে গেল। 10 ক্লাস পর্যন্ত ছোটখাটো ঘটনা কিছু ঘটালেও বড় রকমের উৎপাত সে একবার বই দ্বিতীয়বার করেনি। সেই উৎপাতের ঘটনাটা ঘটেছিল মাধ্যমিকের টেস্ট পরীক্ষার পর। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর পড়ার চাপ কিছুটা কমতেই থরহরি যথারীতি তার স্বভাব অনুযায়ী মাঠে, বাগানে আর বিষ্ণুপদদের বাঁশ বাগানে খেলে বেড়াতে লাগলো। ছেলেটা রাত দিন খেলে বেড়াচ্ছে দেখে ছেলেকে ডেকে রামহরি একদিন বললেন, এত টোটো করে ঘুরে বেড়াস কেন? একটু পড়াশোনাও তো করতে পারিস। থরহরি বলল, টেস্টে যদি না উতরোই তাহলে তো আর পরীক্ষার তাড়া নেই, ফালতু কেন আগে থেকে পড়তে যাব। রামহরি ভেবে দেখলেন কথাটা খুব খারাপ বলেনি, তাই গলাটা নরম করে রামহরি বললেন, দুপুরের দিকে তো একটু দোকানেও বসতে পারিস। সন্ধ্যেবেলা বাপ জ্যাঠার সঙ্গে বসে কীর্তন করলেও তো মনটা ভালো থাকে। এখানে বলে রাখা দরকার যে রামহরি সাহার একটি বিচিত্র দোকান ছিল। সে দোকানে কি পাওয়া যায় তার দীর্ঘ ফর্দ দেওয়ার চাইতে কি পাওয়া যায় না সেটা বলাই বোধহয় সহজ। মুদি, মশলা, চাল, স্টেশনারি দ্রব্যাদির সঙ্গে আলু, পেঁয়াজ, ডিম, কোক, কয়লা, ঘুঁটে, উনুন, পাটকাঠি, মাটির বাসন, কলাপাতা, এমনকি মরবার পর ঘাটে নিয়ে যাওয়ার খাটিয়া পর্যন্ত সব যাত্রায় যা যা লাগে তার সবই রামহরির দোকানে পাওয়া যায়। রামহরি ভেবে চিন্তেই এসব জিনিস দোকানে রেখেছেন। ঘাটে নেওয়ার খাটিয়া মুড়োগাছা গ্রামে একমাত্র রামহরি সাহা ছাড়া আর কারো দোকানে পাওয়া যায় না। ওটি আনতে হলে মুগবেরিয়া পেরিয়ে যেতে হবে গোবিন্দপুরের বড় বাজারে। সেখানে না পেলে আবার ছুটতে হবে আরও 2 কিলোমিটার দূরের স্টেশন বাজারে। ফলে শুধু মুড়াগাছা নয়, মুগবেরিয়া এবং সুখবেরিয়া গ্রামের কেউ মরলেও রামহরি ঠিক জানতে পারেন। খাটিয়া বেচতে বেচতে রামহরি বলেন, তা আপনাদের কীর্তন পার্টি লাগবে না? আমার তো পুরো দল আছে, যদি বলেন তবে তৈরি হয়ে নি। খাটিয়ার সঙ্গে কীর্তনের বায়নাও বেশ জুটে যায়। এই উপরি পাওনার লোভটুকু রামহরি ছাড়তে পারেন না। ছেলেকে অনুরোধ করতেই থরহরি বলল, আগে ভেবে দেখি, পরে তোমায় বলবো। দিন তিনেক পরে থরহরি এসে বসল বাবার দোকানে। রামহরি তো ছেলের সুবুদ্ধি দেখে বেজায় খুশি। দুদিন দোকানে বসবার পর ছোট্ট একটা ঘটনা ঘটালো থরহরি। রামহরি সেদিন তার দলবল নিয়ে কীর্তন গাইতে গেছেন পঞ্চাননতলায়। বেশি দূর নয়, নিজের বাড়ি থেকে 1.5 কি 2 কিলোমিটার হবে। দোকানের গদিতে বসেছে থরহরি, সঙ্গে 2 জন কর্মচারী। একজনের নাম কানাই, অন্যজন বলাই। 2 জন 2 জায়গার লোক, কিন্তু নামে মিল থাকলেও স্বভাবে একেবারে বিপরীত। কানাই এসে ফিস ফিস করে থরহরিকে বলল, আগে ছোটবাবু, আপনি তো নতুন, তাই বলছি বলাইয়ের দিকে একটুখানি নজর রাখবেন। থরহরি বলল, কেন? কানাই আগের মতোই ফিস ফিস করে বলল, ব্যাটা একটা রাক্ষস, কাজ করে আর ভেলি গুড়ের ডেলা সটকায়। থরহরি সোজা হয়ে বসে বলল, সটকায় মানে চুরি করে?
কানাই বলল, চুরি করে বাড়ি নিয়ে যায় তা বলছি না, ও তো গুড় খাদক, ডেলা ডেলা গুড় খেয়ে নেয়, রোজ প্রায় 1/2 কিলো গুড় খায়। থরহরি গম্ভীর হয়ে গেল। একটু পরেই বলাই এসে বলল, ছোট কর্তা, একখান কথা ছিল। থরহরি বলল, বলো। বলাই গলার স্বর খাটো করে বলল, কানাইটার দিকে নজর রাখবেন, ব্যাটার মুখে সবই রোচে, কাঁচা পাঁপড় থেকে বস্তার মুগ ডাল পর্যন্ত সব চিবিয়ে চিবিয়ে খায়, ওর গায়ে বুন মানুষের মতো গন্ধ। থরহরি আরও গম্ভীর হয়ে গিয়ে দুজনের দিকেই নজর রাখতে লাগলো। একটু পরেই তার মনে হলো 3টে কাজ একসঙ্গে করা যায় না। দুটো শিয়ানা লোকের দিকে নজর রাখা এবং দোকানদারি করা খুব সহজকর্ম নয়, অথচ দোকানদারি না করলে টাকা আসবে না। অতএব সে ভেবে চিনতে একটা নোটিশ লিখে দোকানে টাঙালো। নোটিশে লেখা, বেলা 1 ঘটিকা হইতে 2 ঘটিকা পর্যন্ত টিফিন, সেহেতু উক্ত সময়ে বিকিকিনি বন্ধ। 1 ঘন্টা ছুটির খবর পেয়ে কানাই বলাই আহ্লাদে আটখানা, কিন্তু তখনও তারা জানত না তাদের কপালে কি ঘটতে চলেছে। টিফিন শুরু হতেই থরহরি দুজনকে ডেকে বলল, তোরা বস, তোদের খাবার আনছি। একটু পরে দুটো শালপাতার ঠোঁয়া নিয়ে থরহরি হাজির হলো। একটাতে শুধু 1/2 কিলো ভেলি গুড়, অন্যটাতে 1/2 কিলো মুগ ডাল। দুটো দুজনকে দিয়ে থরহরি বলল, নে তাড়াতাড়ি খেয়ে ফেল। নিজেদের টিফিন দেখে কানাই বলাই পরস্পরের দিকে করুণ চোখে তাকালো। শুধু বলাই বলল, চুকলি কাটার মজা দেখলি তো? আমার কি, আমি 1 কিলো ভেলি সাবড়ে দেব, তুই বেটা কেমন কাঁচা মুখ সাবড়াস সেটা দেখব। না খেয়ে যেহেতু উপায় ছিল না, তাই অগত্যা দুজনেই টিফিন খেয়ে ফেলল বটে, কিন্তু দোকান চালুর পর কানাই আর বেশিক্ষণ কাজ করতে পারল না। প্রথমে শুরু হলো পেটে যন্ত্রণা, পরে বমি, তারপরই চোখ উল্টে নুনের বস্তার উপর শুয়ে দাপাতে লাগলো। থরহরি একটা সাইকেল রিক্সা ভ্যান ডেকে কানাইকে পাঠিয়ে দিল কবরেজ মশাইয়ের কাছে। ওদিকে একসঙ্গে 1/2 কিলো ভেলি গুড় খেয়ে গা গোলাতে আরম্ভ করেছে বলাইয়ের। শরীরের অস্বস্তি অনেকক্ষণ চেপে রেখেছিল, কিন্তু যখন পারল না তখন এসে থরহরির কাছে ছুটি চাইল। থরহরি কিছুতেই ছুটি দেবে না, আবার ছুটি না নিলে বলাইয়েরও চলছে না, তার গা গোলাচ্ছে, গা বমি বমি ভাব শুরু হয়ে গেছে। ছুটি না পেয়ে বলাই মনে মনে বিষম চটে গেল। রেগে গেলে আবার বলাইয়ের খিদে পেরে যায়, তাই প্রথমে সে 1.5 খানা কাঁচা পাঁপড় খেল, তারপর 1 মুঠো চানাচুর। বলাইয়ের মনে হলো শরীরটা সুস্থ হচ্ছে, অতএব উৎসাহ পেয়ে সে 1 খাবলা বাসমতি চাল চিবিয়ে ফেলল। বলাইয়ের মনে হলো এই খাওয়া খাইয়ের ব্যাপারটা কেউই লক্ষ্য করেনি, কিন্তু থরহরি তো গোড়া থেকেই নজর রেখেছিল। কানাই চলে যেতে শুধু একজনের ওপরই নজর রাখতে হচ্ছে, আর থরহরির পক্ষে সেটা অনেক বেশি সুবিধাজনক। দোকানে সন্ধ্যাবাতি দেওয়ার পর থরহরি ডাকল, বলাই। বলাই সামনে এসে দাঁড়ালো। থরহরি বলল, খাবলে খাবলে যত জিনিস খেলি সেটা হজম হবে তো? যদি না হয় তার জন্য ওষুধ দিচ্ছি, যত পারিস খাবি, কিন্তু সব শেষে এই ওষুধটা খেয়ে নিলেই দেখবি পেট পরিষ্কার হয়ে গেছে। নে হাঁ কর। বলাই হাঁ করল। থরহরি কাগজের ঠোঁয়া থেকে বলাইয়ের মুখে ওষুধ ঢেলে দিয়ে বলল, আর ভয় নেই, সব পরিষ্কার হয়ে যাবে। অদ্ভুত স্বাদের ওষুধটা গলা দিয়ে নাবতে চাইছিল না। থরহরি জোর করে জল ঢেলে সেটা নামিয়ে দিতেই বলাই বলল, বুক পেট জ্বলে যাচ্ছে গো, এটা কি ওষুধ? থরহরি খুব শান্ত গলায় উত্তর দিল, কাপড় কাচা সোডা আর পল্টন সাবান।
তোর পেট পরিষ্কার হয়ে যাবে। যদি রাস্তায় আছড়ে আছড়ে নিজেকে কম্বলের মতো একটু কাচতে পারিস, তাহলে তো কথাই নেই। রামহরি সাহার হরিভাণ্ডার নামক বিচিত্র দোকানে কানাই বলাইকে এরপর আর দেখা যায়নি। কানাই কবরেজ মশাইয়ের ওষুধে সেরেছিল, কিন্তু বলাইকে যেতে হয়েছিল সদর হাসপাতালে। কিন্তু সুস্থ হয়ে কেউই আর হরি ভাণ্ডারে ফিরে আসেনি। বলা বাহুল্য, এই ঘটনার পর রামহরিও আর কখনো থরহরিকে দোকানে বসবার কথা উচ্চারণ করা তো দূরে থাক, বসাবার চিন্তাও মাথায় আনেননি। দোকানে বসবার দায় থেকে অব্যাহতি পেয়ে থরহরি পরমানন্দে আবার ঘুরে বেড়াতে লাগলো। শুধু যে ঘুরে ঘুরে বেড়াতো তা নয়, মাধ্যমিকের ফলাফল প্রকাশের আগে ছাত্রদের জন্য সে একটা বই লিখে ফেলল। চিলেকোঠা ছাদে বসে শুরু হলো বই লেখা। ছেলে বই লিখছে শুনে রামহরি মনে মনে এত খুশি হলো যে দুদিনের মধ্যেই সে গোটা গ্রামে খবরটা রটিয়ে দিল। পাড়ার লোকজন থরহরিকে দেখলেই জিজ্ঞেস করতেন, ওহে থরহরি, তুমি নাকি বই লিখছ? থরহরি বিনয়ের সঙ্গে জবাব দিত, আগে চেষ্টা করছি। এরপরেই প্রশ্ন হতো, তা কি নিয়ে লিখছ? নাটক নভেল নাকি পুরাণাদি নিয়ে কিছু? তোমার লেখ্য বিষয়টা কি? থরহরি জবাব দিত, আগে আমি এমন কিছু লিখবার চেষ্টা করছি যা জানা থাকলে আর কিছু জানার দরকার হয় না। এইটুকু জানলেই বাকি জীবনটা মুড়াগাছায় কাটিয়ে দেওয়া যাবে। আমার বইয়ের নাম বাহুল্য বর্জিত জ্ঞান ভাণ্ডার। শুধু রামহরি নয়, গোটা গ্রামের প্রায় সকলেই এই বাহুল্য বর্জিত জ্ঞান ভাণ্ডার সম্পর্কে বেজায় কৌতূহলী হয়ে উঠলেন। থরহরির স্কুলের শিক্ষক এবং হেডমাস্টার মশাইয়ের কাছেও খবরটা পৌঁছল। এদিন রামহরির দোকানে সওদা করতে এসে হেড স্যার জিজ্ঞেস করলেন, আমাদের থরহরি, মানে আপনার ছোট ছেলে নাকি এখন বইটই লিখছে? রামহরি মনে মনে পুলকিত হলেন। জবাব দেওয়ার আগে আঙুল তুলে দোকানের বাঁশে টাঙানো একটা জিনিসের দিকে নির্দেশ করলেন। হেড স্যার দেখলেন একখণ্ড মোটা পিচবোর্ডের ওপর রং পেন্সিল দিয়ে লেখা, শ্রীমান থরহরি সাহা প্রণীত বাহুল্য বর্জিত জ্ঞান ভাণ্ডার শীঘ্রই প্রকাশিত হইবে। নির্জন চিলেকোঠায় রচনা কার্য চলিতেছে। অগ্রিম 2 টাকা দিয়া নাম লিখাইয়া যান। হেড স্যার গোপনে একটা ঢোক গিলে বললেন, তা অগ্রিম টাকা কেউ দিচ্ছে? রামহরি উত্তর দিলেন, বলেন কি স্যার, 55 জন অগ্রিম টাকা দিয়ে গেছেন। জ্ঞানের পিপাসা তো দারুণ পিপাসা। তাছাড়া রামহরি দম নেওয়ার জন্য একটু থামতেই হেড স্যার বললেন, তাছাড়া কি? রামহরি এবার বিনীত কণ্ঠে বললেন, তাছাড়া ধরুন, যারা মাস কাবারি জিনিস নেন, গোটা মাস ধরে ধারে মাল নিচ্ছেন, তারা তো মুখ ফুটে চাইলে আর ফেরাতে পারবেন না। এই করে বই ছাপানোর খরচটা উঠে এলেই আমি খুশি। আপনি শুধু স্যার ছাপাতে দেওয়ার আগে একবার চোখ বুলিয়ে দেবেন, সব ঠিকই থাকবে। শুধু একবার চোখ দিয়ে চা খেয়ে নেওয়া আর কি। হেড স্যার আর কোনো কথা বললেন না। যে গতিতে দোকানে এসেছিলেন তার চাইতেও দ্রুত গতিতে তিনি বাড়িমুখো হাঁটা দিলেন। থরহরির বাহুল্য বর্জিত জ্ঞান ভাণ্ডার রচনা যতই অগ্রসর হতে লাগল, স্কুলের শিক্ষকদের কৌতূহল এবং আশঙ্কা ততই বাড়তে লাগল। একসময় রামহরি নিজেও শঙ্কিত বোধ করতে লাগলেন। শ্রীমান থরহরি বিশেষ কিছুই করেনি, কেবল 2 বালতি জল এনে 1 বালতি নুনের বস্তায় আর 1 বালতি চিনির বস্তায় ঢেলে দিয়ে দেখতে লাগল নুন এবং চিনির মধ্যে কে আগে গলে যায়। এই কাজটি না করে থরহরির উপায় ছিল না।
কেননা বাহুল্যবর্জিত জ্ঞানভাণ্ডার রচনার জন্য এই পরীক্ষাটা নাকি অত্যাবশ্যক। থরহরির প্রথম পরীক্ষায় রামহরির লোকসান যা দাঁড়িয়েছিল সেটা কেত্তনের দর বাড়িয়েও পোষাতে পারেননি। দ্বিতীয় পরীক্ষাটি আর একটু চড়া ধাঁচের হওয়ায় রামহরি শঙ্কিত হয়ে উঠলেন এবং বললেন, বাবা থরহরি, তোর বাহুল্য বর্জিত জ্ঞান ভাণ্ডার রচনার আগেই আমার হরি ভাণ্ডার লাটে উঠবে এবং আমিও ঘাটে যেতে বাধ্য হব। অত লিখে দরকার নেই। জ্ঞানের কথা যত সংক্ষেপে হবে ততই লোকের মনে ধরবে। যদ্দূর লিখেছিস তাই ঢের, আর বেশি লিখে আমায় সর্বশান্ত করিস না। থরহরি যেন অবাক হয়ে গেল, বলল, কেন, কি এমন করেছি? রামহরি গলায় গামছা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, এমন আর কি করবে? হাদা প্যালারামের মতো আমার 12টা দুগ্ধবতী গাভীকে রাত্রিরে গাদা গাদা তেঁতুল খাইয়ে দিলে যাতে সকালে দুধের বদলে দই পাওয়া যায়। দুধ দই তো খুবই পেলুম, এখন বুদ্ধি এনে গরুগুলোর ব্যায়ামও সারাতে হচ্ছে। এটা কি বাপের মাথায় বজ্রাঘাত নয়? থরহরি বলল, ও এই কথা। হাঁদা প্যালারাম সত্যি হাঁদা ছিল কিনা, ওর থিওরিটা কতখানি ভুল সেটা যাচাই করে দেখতে হবে না? পরীক্ষার জন্য কত কিছু করতে হয়, তুমি এইটুকু করতে পারছো না? রামহরি এবার ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার বিদ্যে চর্চা আমার বংশ লোপাট করে দেবে। বিষ খেলে মানুষ কেমন করে মরে এটা যাচাই করার শখ যদি তোমার কখনো হয়, তাহলে তো বুড়ো বাপকে দিয়েই পরীক্ষাটা করবে। তাতে তুমি পিতৃহারা হবে, আর আমি তোমার বিদ্যে চর্চার ফসল হয়ে খাটিয়া চেপে ঘাটে যাব। তাই বলছি, ওসব পরীক্ষা টরীক্ষা বন্ধ করো, নইলে তোমাকে চেলা কাঠ দিয়ে পিটিয়ে চিলে কোঠায় আটকে রাখবো এই বলে দিলুম। ই আমার খোল পেটানো হাত, একটি চড় গালে বসালে 16খানা দাঁত উড়ে গিয়ে সুখবেরিয়ার জঙ্গলে পড়বে, আর খুঁজে পাবে না। থরহরি এবার রেগে গেল। রেগে গিয়ে বলল, বাবা, তুমি হচ্ছ কলিযুগের হিরণ্যকশিপু। রামহরি প্রশ্ন করলেন, আর তুমি? থরহরি উত্তর দিল, আমি হচ্ছি পেল্লাদ। তখন মে মাসের মাঝামাঝি। সারা দুপুর গুমোট গরমের পর সন্ধ্যার মুখে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। মিনিট 10 এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাওয়ার পর সবে মাত্র থেমেছে। গাছের পাতা থেকে তখনও জল পড়া থামেনি। এই অঞ্চলে ঘন ঘন বাতি চলে যাওয়ার রেওয়াজ আছে। বৃষ্টির আগে দু একবার দমকা বাতাস উঠতেই বাতি চলে গিয়েছিল। এখনো বাতি না আসায় চারপাশটা বিশ্রী রকমের অন্ধকার। হেড স্যার হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে জানলাটা খুললেন। তার মনে হলো অন্ধকার উঠোনে কিসের যেন শব্দ হচ্ছে। 10 মিনিটের বৃষ্টিতেই কাঁচা উঠোনে জল দাঁড়িয়ে গেছে। কেউ যেন সেই জল ভেঙে হাঁটছে। তিনি হ্যারিকেনটা জানলার কাছে তুলে হাঁক দিলেন, কে? অন্ধকার উঠোন থেকে উত্তর এলো, আগে আমরা। হেড স্যার গলা চিনতে না পেরে বললেন, আমরা মানে কারা, নাম কি? এবার উত্তর এলো, আগে স্যার, আমি রামহরি, তস্যপুত্র শ্রীমান থরহরি। হেড স্যার দরজা খুলে বারান্দায় এলেন। তিনি দেখলেন পিতা পুত্র দুজনেই ছাতা মাথায় তার সামনে দাঁড়িয়ে। তিনি বললেন, কি ব্যাপার এখন এখানে?
রামহরি বিগলিত হয়ে বললেন, এখনই তো আসবার সময় হলো স্যার। বৃষ্টি নামবার 22 মিনিট আগে আর আলো চলে যাওয়ার 7 মিনিট পরে শ্রীমান থরহরির বাহুল্য বর্জিত জ্ঞানভাণ্ডার রচনা সমাপ্ত হলো। সঙ্গে সঙ্গে আপনার কাছে নিয়ে এলুম চোখ বোলাবার জন্য। একেবারে ভিয়েন থেকে নামানো, এখনো কালির গন্ধ বেরোচ্ছে। থরহরি গম্ভীর গলায় প্রতিবাদের ভঙ্গিতে বলল, আমি ডট পেনে লিখি, ওতে কালির গন্ধ থাকবে না। হেড স্যার থরহরির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোর জ্ঞান ভাণ্ডারে কি কি বিষয় আছে? থরহরি বিনয়ের সঙ্গে উত্তর দিল, নানা বিষয় নানাভাবে রাখতে চেয়েছিলুম, কিন্তু কাজটা খুব গুছিয়ে করতে পারলুম না। বাবার উৎপীড়ন আমার কাজে নানা বিঘ্ন ঘটাতে আরম্ভ করল, তাই সংক্ষেপে সারতে হলো। ভাবছি এই পুস্তকের দ্বিতীয় খণ্ডে আরও বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। রামহরি ছেলের হাত থেকে বাহুল্যবর্জিত জ্ঞানভাণ্ডার পুস্তকের পাণ্ডুলিপি নিয়ে হেড স্যারের দিকে এগিয়ে দিয়ে বললেন, স্যার, একটু চোখ দিয়ে চেখে দেখবেন। থরহরি বলছিল বইটা পড়ে আপনি একটা ভূমিকা টুমিকা যদি লিখে দেন তাহলে খুব বাধিত হই। হেড স্যার আর কথা বাড়ালেন না, পাণ্ডুলিপি হাতে নিয়ে বললেন, আগে তো পড়ে দেখি। থরহরির বাহুল্যবর্জিত জ্ঞানভাণ্ডার নিয়ে এত রকমের আলোচনা তিনি শুনেছেন যে তার নিজেরও কৌতূহল ছিল লেখাটা পড়বার। হ্যারিকেনে নতুন করে তেল ভরে তিনি তখনই বসে গেলেন থরহরির লেখা পড়তে। পরদিন দুপুরে খবর এলো হেড স্যার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মাঝে মাঝে জ্ঞান ফিরলেই তিনি ফ্যাল ফ্যাল করে চারদিকে তাকাচ্ছেন আর থরহরির জ্ঞান ভাণ্ডার বলতে বলতে আবার মূর্ছা যাচ্ছেন। হেড স্যারের মেয়ে ঝিমলি আর মিষ্টি বলছে, বাবা ওই থরহরির বই পড়তে পড়তেই বারদুই, বাবা গো মা গো কি সাংঘাতিক, বলতে বলতে হঠাৎ অজ্ঞান হয়ে যান। সকালের দিকে আবার সুস্থ হয়ে উঠে দুধ পাউরুটি খেয়ে টেবিলের কাগজপত্র গোছাতে গোছাতে যেই না থরহরির পাণ্ডুলিপির দিকে নজর পড়ে তখনই আবার বাবা গো বলে সেই যে জ্ঞান হারান, সেই জ্ঞান ফেরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর। হেড স্যারের জ্ঞান হারানো এবং হঠাৎ অসুস্থ হওয়ার সঙ্গে থরহরির প্রণীত বাহুল্যবর্জিত জ্ঞানভাণ্ডার নামক পাণ্ডুলিপির কোনো সম্পর্ক আছে কি না সে কথা আমরা জানি না, কিন্তু হেড স্যারের আকস্মিক হৃৎপীড়ার সুবাদে থরহরির পাণ্ডুলিপিটি সম্পর্কে সকলেই অতিশয় কৌতূহলী হয়ে উঠলেন। ইতিহাসের শিক্ষক পাণ্ডুলিপি পড়ার পর 1 মাসের ছুটির দরখাস্ত জমা দিয়ে নিজের আদি গ্রাম দহিজুড়িতে চলে গেলেন। অঙ্কে স্যার অতুলবাবু সবটা পড়তে পারেননি। পড়লে কি হতো জানি না, শুধু অঙ্কের বিষয়টুকু পড়ে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। পরে পণ্ডিত মশাইকে বললেন, গোহত্যায় যদি প্রায়শ্চিত্ত করতে হয় তবে মানুষকে গরু বানানোর জন্যও তো শিক্ষকের প্রায়শ্চিত্ত করা আবশ্যক। আমি থরহরির অঙ্কের মাস্টার হিসাবে প্রায়শ্চিত্ত করতে চাই। এরপর থরহরির পাণ্ডুলিপিটি মুড়াগাছার আরও অনেকের হাতে হাতে ঘুরল। একসময় গণ দাবি উঠল, পাণ্ডুলিপি পড়ে সবাইকে শোনানোর ব্যবস্থা করা হোক। তেমন যুগান্তকারী কিছু থাকলে পঞ্চায়েতের খরচে এটি ছাপানোর ব্যবস্থা হওয়া উচিত। গণদাবি তো অগ্রাহ্য করা যায় না। অতএব অঞ্চল প্রধান ডেকে পাঠালেন থরহরিকে। দিন ঠিক হলো। গ্রামে গ্রামে রটি গেল সেই বার্তার মতো রটিয়ে দেওয়া হলো শ্রীমান থরহরি সাহারচিত এবং বহু প্রত্যাশিত বাহুল্যবর্জিত জ্ঞানভাণ্ডার গ্রন্থটির পাণ্ডুলিপি স্বয়ং থরহরি নিজ কণ্ঠে পাঠ করে শোনাবেন। জ্ঞান অর্জনে ইচ্ছুক ব্যক্তিরা উপস্থিত থাকতে পারেন। রথতলার কাছে বারোয়ারি পুজোর ঠাকুর দালানে পাণ্ডুলিপি পাঠের আয়োজন করা হলো। ছেলেরা মাইক ভাড়া করল, সেই সঙ্গে জেনারেটরও।
রীতিমতো একটা উৎসব। ছেলে ছোকরা এবং বড়রা মিলিয়ে প্রায় ৫০ লোক। লোকজনের ভিড় দেখে দাশু মণ্ডল বারোয়ারি তলায় তেলে ভাজার দোকান দিয়ে ফেলল। দাশুর দেখা দেখি পান, বিড়ি, ফুচকা আর চাকা লাগানো ভ্রাম্যমান রোল কর্নার, যার আগে নাম ছিল টার্জেন রোল সেন্টার, সেও রাতারাতি নাম বদলে থরহরি রোল সেন্টার নাম দিয়ে বারোয়ারি তলায় এসে রোল বানাতে লাগলো। থরহরিকে রিকশা করে নিয়ে এলেন অঞ্চল প্রধান নগেন বিষ্ণু। থরহরি যেন ভিআইপি, সবার চোখ তার দিকে। থরহরি আজ বেজায় গম্ভীর। ঠাকুর দালানের চারপাশ থেকে থরহরিকে দেখা মাত্র ছেলেরা আওয়াজ দিল, এই থরহরি, থরহরি। দু একজন বয়স্ক লোক বললেন, এইটুকুন ছেলে এমন বই লিখেছে যে হেডমাস্টারের মাথা ঘুরিয়ে দিয়েছে। রামহরির পুত্র ভাগ্য ভালো বলতে হবে। হরি সতী ওকে কৃপা করেছে। বংশ পরম্পরায় হরি নাম বিলিয়ে আসছে, তার ফল পাবে না? এইবার সেই ফল ফলেছে। অঞ্চল প্রধান নগেন বিষ্ণু মশাই মাউথপিসটা মুখের সামনে নিয়ে বার দুই ফু দিয়ে পরীক্ষা করলেন। তারপর কেশে গলা পরিষ্কার করে বললেন, হ্যালো হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন তো? চারপাশ থেকে বিকট চিৎকার উঠল, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। নগেন বিষ্ণুমশাই বলতে লাগলেন, প্রিয় পল্লীবাসীগণ, আমি জানি এবং আপনারাও জানেন আজ আমরা কেন এখানে সমাবেত হয়েছি। এ ধরনের সমাবেশ এই মুরাগাছা গ্রামে এই প্রথম। সমাবেশ নানা সময় নানা কারণে বিস্তর হয়েছে, কিন্তু আজকে যে কারণে সমাবেশ সেটা একেবারেই অভূতপূর্ব। আমি আমার এতখানি বয়সে এই মুরাগাছা গ্রামে তো বটেই, এই বঙ্গের কোথাও ঠিক এই জাতীয় কারণে কোনো সমাবেশ হতে শুনিনি। আজকের অনুষ্ঠানের সভাপতি মুরাগাছার প্রবীণ মানুষ, আমাদের পরম শ্রদ্ধেয় জীবনবল্লভ আচার্য, অর্থাৎ আমাদের কোবরেজ মশাই। তিনিও হয়তো শোনেননি। নগেন বিষ্ণুর কথা শেষ হওয়ার আগেই হরিতকি চুষতে চুষতে কোবরেজ মশাই উঠে দাঁড়ালেন এবং বললেন, শুধু আমি কেন, আমার স্বর্গত পিতৃদেব প্রাণবল্লভ আচার্য এবং ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষের কেউই এমন সমাবেশের কথা শোনেননি। সেদিক থেকে এটি একেবারেই নতুন। আমার আক্ষেপ, এমন একটা সমাবেশে কলকাতা থেকে বেতার এবং টিভিওয়ালাদের এখানে আসা উচিত ছিল। আজ আমি গর্বিত যে শ্রীমান থরহরির নামকরণ আমি করেছি। আমার অনুরোধ, অকারণ বাক্যব্যয়ে সময় হরণ না করে পাণ্ডুলিপিটি পড়া আরম্ভ হোক। আবার জনতার চিৎকার উঠল, পড়া আরম্ভ হোক, পড়া আরম্ভ হোক। নগেন বিষ্ণুমশাই দুই হাত ওপরে তুলে জনতাকে শান্ত করার ভঙ্গিতে বললেন, শান্ত হন, শান্ত হন। পাণ্ডুলিপিটি পড়ার আগে একটি কথা বলা আবশ্যক। এই পাণ্ডুলিপি মুরাগাছা গ্রামের যে কয়েকজন ইতিমধ্যে পড়েছেন তারা আজ আর আমাদের মধ্যে নেই। কথাটা বলেই জিভ কেটে ফেললেন নগেন বিষ্ণু। তৎক্ষণাৎ শুধরে নিয়ে বললেন, মাফ করবেন, আমাদের মধ্যে নেই মানে আজকে এখানে উপস্থিত নেই। একমাত্র আমি, যে একবার পাণ্ডুলিপি পড়ার পর দ্বিতীয়বার সেটি শোনার জন্য এখানে উপস্থিত হওয়ার সাহস দেখাতে পেরেছি। আসলে আমি জনতার সেবক। জনতার দাবিকে অগ্রাহ্য করার অধিকার নেই বলেই এই সমাবেশ ডাকতে হয়েছে। যেহেতু আজ বিদ্যুতের অবস্থা বাড়ন্ত এবং জেনারেটরে পেট্রোলের সঞ্চয় সামান্য, সেই কারণে ১৫০ পাতার পাণ্ডুলিপিটি সম্পূর্ণ পাঠ না করে আজ কেবলমাত্র
অংশ বিশেষ পাঠ করার প্রস্তাব রাখছি। যদি সেটি আপনারা সইতে পারেন তাহলে অন্য কোনো দিন আবার পাণ্ডুলিপি পাঠের ব্যবস্থা করা যাবে। নমস্কার। এইবার শ্রীমান থরহরি পাণ্ডুলিপি পাঠ করবে। ঘোষণার সঙ্গে সঙ্গে কে ঢং করে একটা ঘণ্টা বাজিয়ে দিল, ঠিক যেমনটা বাজানো হয় যাত্রাপালা আরম্ভ হওয়ার আগে। শ্রীমান থরহরি উঠে দাঁড়ালো। মাউথপিসটা একটু নামিয়ে দেওয়া হলো। থরহরি প্রথমেই বলল, এটি কোনো মামুলি নাটক নভেল বা ভূতের গপ্প নয়। এটি জ্ঞান বিষয়ক গ্রন্থ। ছাত্রজীবনে আমাদের এমন কিছু শিখতে হয় বা শেখানো হয় যা অধিকাংশ সময়ই আমাদের কোনো কাজে আসে না। নিজে লেখাপড়া করতে গিয়ে নানা বিষয়ে নানা অসঙ্গতি মানে এলেবেলে জিনিস লক্ষ্য করেছি। সেই কারণে আমি এই বাহুল্যবর্জিত জ্ঞান ভাণ্ডার রচনায় হাত দিই। সমস্ত জটিলতা এবং ঝামেলার ব্যাপারগুলো বাদ দিয়ে খুব সংক্ষেপে জ্ঞান বিতরণের চেষ্টা এখানে রয়েছে। আপনাদের অনুমতি নিয়ে এবং অঞ্চল প্রধানের নির্দেশ অনুসারে আমি আজ কেবল বিভিন্ন বিষয়ের কিছু স্যাম্পল আপনাদের শোনাব। যদি ভালো লাগে তাহলে মুরাগাছার হরিভাণ্ডারে অগ্রিম 2 টাকা দিয়ে বই কেনার জন্য সভ্য হয়ে যাবেন, এই অনুরোধ। এই বক্তৃতা ছেলে ছোকরাদের ভালো লাগার কথা নয়, তাই ছেলেরা চিৎকার করে বলতে লাগলো, স্যাম্পল দাও, স্যাম্পল। কোবরেজ মশাই বললেন, বাবা থরহরি, ফ্রি স্যাম্পল দিতে শুরু করো। পাণ্ডুলিপির খাতা খুলে থরহরি প্রথমে বলল, প্রথমে ইংরাজি স্যাম্পল দিচ্ছি। সাহেবরা নিজেদের খুশি মতো এক এক জিনিসের এমন এক একটা নাম করে গেছেন যার সঙ্গে মূল জিনিসটার কোনো সম্পর্ক নেই। যেগুলো পারেননি সেগুলো বাদ দিয়ে গেছেন। আমি সেই ফাঁকগুলো পূর্ণ করছি এবং বস্তুর সঙ্গে সম্পর্ক রেখে জিনিসের নতুন ইংরেজি নাম করছি। যেমন বেগুনকে ইংরেজিতে বলা হচ্ছে ব্রিঞ্জল, কিন্তু সেটা কোন বেগুন? মুরাগাছা গ্রামেই তো 3-4 রকমের বেগুন আছে। কুলি বেগুনকে তাহলে আমরা কোন নামে চিনব? যেহেতু ঢ্যাঁড়সের ইংরেজি লেডিস ফিঙ্গার, তাই কুলি বেগুনের নাম দেওয়া হলো জেন্টস ফিঙ্গার। কাঁঠাল যদি জ্যাকফ্রুট হয় তাহলে এঁচোড়কে কেন গ্রিন জ্যাক বলবো? এঁচোড়ের নাম হবে ইয়াং জ্যাকফ্রুট। কলাকে ইংরেজিতে বলা হচ্ছে বানানা অথবা প্ল্যান্টেন, কিন্তু কাঁচকলাকে বলা হয় গ্রিন প্ল্যান্টেন। তাহলে সিঙ্গাপুরি কলাকে কি বলা হবে? আমার বইতে কলা মানে বানানা, কাঁচকলা মানে ইনফ্যান্ট বানানা। আন্ট বললে সাহেবরা একই সঙ্গে কাকিমা, মাসিমা, পিসিমা সবাইকে বোঝান। আমাদের তা বুঝলে চলবে কেন? পিতৃকুল আর মাতৃকুল এক করে দিলে চলবে না। তাছাড়া রাঙা পিসিকে কি বলবো? কাকিমাকে কোন নামে ডাকবো? তাই আমার বইতে কাকিমা হচ্ছেন লিটল মাদার, জেঠিমা বিগ মাদার, ঠাকুমা ওল্ড মাদার। কাকিমাকে বলতে হবে এক্সেস মাদার, আবার মাসিদের বলতে হবে সিস্টার মাম্মি। পিসিকে স্ট্রেফ আন্ট বললেই চলবে, শুধু রাঙা পিসিকে বলতে হবে রেড আন্ট। আমরাকে কেন ইংরেজিতে হক প্লাম বলা হবে? সাহেবরা কি আমরা চেনে? মুরাগাছা হচ্ছে আমরার দেশ। আমরাকে ইংরেজিতে বলতে হবে বিগ প্লাম, অর্থাৎ প্লাম কুলে কুল, আর কুল হচ্ছে টক। আমরাও টক, সাইজে বড় বলে বিগ বসাতে হবে। DATE ডেট মানে তারিখ, আবার ডেট মানে খেজুর, এতে বিভ্রান্তি হয়। তাই খেজুরের ইংরাজি আজ থেকে হলো অ্যারেবিয়ান ফ্রুটস। এবার ইংরেজি থেকে আর 2-4টি স্যাম্পল দেব। জবা ফুলকে বলা হয় চায়নার রোজ। জবা আবার চীন দেশে কবে আদর পাচ্ছে?
কালী পুজোর 1 নম্বর ফুল জবা, এটার সঙ্গে চায়নার সম্পর্ক কোথায়? জবার নাম দিয়েছি মাদার রোজ, যে কারণে শুটকি মাছ ড্রাই ফিশ, সেই একই কারণে আমসত্ত্বর ইংরেজি ড্রাই ম্যাঙ্গো। তোপসে মাছকে বলা হয় ম্যাঙ্গো ফিশ। আমিষ নিরামিষ এতে একাকার হয়ে যাচ্ছে। ম্যাঙ্গো অর্থাৎ আমের সঙ্গে তোপসে মাছের সম্পর্ক কোথায়? আজ থেকে তোপসে মাছকে ইংরেজিতে বলা হবে টপলেস ফিশ, কই মাছকে ডান্সিং ফিশ, ল্যাটাকে স্লিপারি ফিশ, শিং মাগুরকে ডিস্কো ফিশ এবং গলদাকে আনটাচেবল ফিশ। যেহেতু অত দামের গলদা কেনা তো দূরের কথা, ছোঁয়ারও সাধ্য নেই, তাই আনটাচেবল ফিশ বলা হচ্ছে। থরহরি ইংরাজি স্যাম্পল বিতরণ করে যেই মাত্র থামল, অমনি কোপরেজ মশাই তড়াক করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আমাকে মাফ করবেন, আমার বড্ড পেট কামড়াচ্ছে, আমি বাড়ি চললুম। 85 বছরের কোবরেজ মশাই 25 বছরের যুবকের মতো লাফ দিয়ে মঞ্চ থেকে নামলেন আর নেমেই বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। সভাপতি সবেগে প্রস্থান করছেন দেখে পেছন থেকে কেউ কেউ ডাকলেন, কোবরেজ মশাই, ও কোবরেজ মশাই। কোবরেজ মশাই মনে মনে বললেন, আগে থরহরির ইংরেজিটা হজম করি, যদি করতে পারি তবে পরে কোনো একদিন আসব। বারোয়ারিতলায় থরহরি সেদিন ইংরেজির সঙ্গে ইতিহাস আর অঙ্কের কিছু স্যাম্পেলও দিয়েছিল। বয়স্কদের অনেকেই সেদিন বুঝেছিলেন থরহরি নামটা কোবরেজ মশাই ভেবে চিন্তেই দিয়েছেন। এ নাম ছাড়া অন্য নামে এ ছেলেকে ভাবাই যায় না। কিন্তু অল্প বয়সী ছেলে ছোকরারা শুধু স্যাম্পল শুনেই থরহরির ভক্ত হয়ে গেল। ক্লাস 5 থেকে 9 পর্যন্ত ক্লাসের ছাত্ররা এসে ভিড় করল হরি ভাণ্ডারে থরহরির বইয়ের অগ্রিম সভ্য হওয়ার জন্য। বয়স্কদের মধ্যে কেবল মধু কয়াল, যে ইদানিং পোলট্রির ব্যবসা করে বড়লোক হয়ে গেছে, সেই কেবল বলল, থরহরিকে নিয়ে ঠাট্টা রসিকতা করার আগে ভেবে দেখুন, ছেলেটা কিন্তু কিছু কিছু জিনিস যা বলেছে সেটা ভেবে দেখবার মতো। চণ্ডীমণ্ডপে রোজই তাস আর দাবার আসর বসে। তারা সবাই বয়স্ক লোক। সকলেই মধু কয়ালের কথায় প্রতিবাদ করে উঠে বলল, ও বই পড়লে মুড়াগাছার একটা ছেলেও আর মানুষ হবে না, ছেলেটাকে রাঁচির পাগলা গারদে পাঠিয়ে দাও। মধু কয়াল বলল, আপনারা ভেবে দেখুন, থরহরি ইতিহাসের যে স্যাম্পল দিয়েছে সেটা কিন্তু হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। থরহরি তার স্যাম্পেলে বলেছে রাজা হর্ষবর্ধনের রাজ্য সীমা কত দূর ছিল সে বিষয়ে ঐতিহাসিকরাই যেখানে একমত নন, তখন নাবালক ছাত্রকে হর্ষবর্ধনের রাজ্য সীমা জিজ্ঞাসা করা অনুচিত। সেক্ষেত্রে ছাত্রের উত্তর হওয়া উচিত, হর্ষবর্ধনের রাজ্য সীমা এখনো অমীমাংসিত। কিংবা ধরুন, জাহাঙ্গীরের চরিত্র বর্ণনা প্রসঙ্গে থরহরি বলেছে তিনি কেমন ছিলেন, পত্নী নূরজাহানের হাতের পুতুল ছিলেন কি ছিলেন না, এ ব্যাপারে দুই ঐতিহাসিক মান্যবর ঈশ্বরী প্রসাদ ও মান্যবর বেনি প্রসাদ সর্বদাই দুই মত পোষণ করিয়াছেন। ছাত্ররা কাহার পক্ষ লইবে? অতএব ছাত্রদের লেখা উচিত বয়স্ক লোকের পারিবারিক ব্যাপারে এবং দাম্পত্য জীবনে ছাত্রদের নাক গলানো গর্হিত অপরাধ। তাহারা যেমন ছিলেন তেমনই ছিলেন। এতদিন পরে পুরনো কাসন্দি ঘাটিয়া লাভ নাই। মধুকয়াল ছাড়া অন্যরা তাস খেলা বন্ধ করে এতক্ষণ মধুবাবুর কথা শুনছিল। তাদের মধ্যে থেকে একজন বলল, এসব লিখলে কি ছেলেরা এক্সামিনে পাশ করতে পারবে? থরহরির সঙ্গে আপনাকেও রাঁচি পাঠানো উচিত। মধুকয়াল তর্ক করার ভঙ্গিতে বলল, কেন,
থরহরি যে বলেছে কার্জনের বঙ্গ বিভাগকে আন্দোলন করিয়া থামানো গিয়াছিল, কার্জন অতিশয় নিন্দনীয়। কিন্তু পরে সেই বঙ্গ তো বিভাগ হইল, তাহা থামানো গেল না। অতএব কর্তারা যাহা করিবেন তাহা নিজেদের স্বার্থে করিবেন, উহা লইয়া ছাত্রদের মাথা ঘামাইবার প্রয়োজন নাই। ছাত্ররা লিখবে, বিদেশি সাহেব যাহা করিতে পারেন নাই, স্বদেশী সাহেবরা তাহা করিয়াছেন। উহারা সকলেই বয়স্ক এবং মানী লোক। বড় এবং মানী লোকের সমালোচনা ছোটদের সাজে না। বড় হইয়া ইহার উত্তর লিখিব। মাননীয় পরীক্ষক যদি ততদিন বাঁচিয়া থাকেন, তাহা হইলে কুরিয়ার সার্ভিসে উত্তর আপনার বাড়িতে পাঠাইয়া দিব। এ কথাগুলো কি পাগলের মতো বলেছে? চণ্ডীমণ্ডপের কেউই মধু কয়ালকে সমর্থন করল না, বরং পঞ্চানন তলার গুরুপদ ঠাট্টা করে বলল, আপনার স্বাদ হলে আপনি থরহরিকে পুষি নিন, নইলে ওর থুতনিতে আখের গুড় মাখিয়ে চুমু খান। মধু কয়াল মনে মনে চটে গেলেও মুখে কিছু বলল না। বুঝল একা এতগুলো লোকের সঙ্গে পারবে না। তাকে চুপ করে থাকতে দেখে গুরুপদ গোছাইতে বলল, ওই থরহরির অঙ্কের স্যাম্পল মনে আছে? ও ছোকরা বলল, তেল মাখানো বাঁশের ওপর একটি বাঁদর ওঠা নামা করার যে অঙ্ক আছে, ওটার উত্তর হবে, বাঁদরের বাঁদরামতে আমাদের জড়াবেন না। বিয়াক্কেলে লোকেরা বাঁশে তেল লাগাচ্ছে বলেই বাজারে তেলের দাম নামছে না। আবার অনুপাতের অঙ্কে ওই ছোড়া বলল, প্রশ্নে আছে, একটি হাসপাতালের মেঝে পরিষ্কার করার জন্য 17 লিটার জলে 1 লিটার 3 ডেসিবেল ফিনাইল মেশানো হয়েছে। জল ও ফিনাইলের পরিমাণের অনুপাত নির্ণয় করো। এর উত্তরে আপনার থরহরি তার জ্ঞান ভাণ্ডারে কি লিখেছে জানেন? দু একজন জিজ্ঞেস করল, কি লিখেছে? কি লিখেছে? থরহরি লিখেছে, যা একবার মেশানো হয়ে গেছে সেটা নিয়ে আর জল ঘোলা করার দরকার নেই। ওসব করতে গেলে হয়তো হাসপাতালের মেঝেটাই পরিষ্কার হবে না। কিংবা ধরুন থরহরির অঙ্কের স্যাম্পেলের আরও 2টি অঙ্কের কথা। ও বলছে বইতে প্রশ্ন আছে, যদি 12 কিলো ডালের দাম 48 টাকা হয়, তবে 30 কিলো ডালের দাম কত হবে? থরহরি বইতে উত্তর লিখেছে, ঘোর মিথ্যা কথা। 48 টাকায় 12 কিলো ডাল কোনো দোকানে পাওয়া যায় না। অঙ্ক সত্য নির্ভর, যা এ দেশে নেই তার উত্তর হবে কোত্থেকে? অতএব লিখতে হবে, আগে 4 টাকা কিলোয় 1 কিলো অড়হর অথবা বিউলি কিনে আনুন, তারপর উত্তর লিখব। আর একটা প্রশ্নে আছে, একটি বাল্ব তৈরির কারখানায় 365 দিনে 14,600টি বাল্ব তৈরি হবে। শ্রীমৎ থরহরি লিখল, কারখানাটি বেআইনি এবং শ্রমিক আইনে ওই মালিকের সাজা হওয়া উচিত। এই বঙ্গে কোনো কারখানায় 365 দিন খোলা থাকে না। ছুটি, বাংলা বন্ধ, এগুলো কোথায় গেল? অবিলম্বে লেবার কমিশন থেকে কারখানায় নোটিশ পাঠানো উচিত। বেআইনি কারখানার উৎপাদনের হিসেব রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু এসব উত্তর লিখলে কি পরীক্ষায় পাশ করা যাবে? মধু কয়াল চুপ করে থাকতে বাধ্য হলো। অন্যরা হাসাহাসি করতে করতে তাস খেলায় আগের মতো মেতে উঠল। খেলা যখন বেশ জমে উঠেছে, তখন গলা বাড়িয়ে চায়ের জন্য দোকানের ছেলেটাকে বার 2 ডাকা হলো। কিন্তু ছোকরাটা এলো অনেক পরে। এনামেলে থালার ওপর খান সাথে কাপ। দেরি করার জন্য 1 দফা ধমক খেয়ে যখন ফিরে যাচ্ছে, তখন গুরুপদ ডাকল, এই গোমুখ্য কোথাকার, ঠান্ডা চা এনেছিস কেন? মেরে মাথার চাঁদি ফাটিয়ে দেব। চায়ের দোকানের ছেলেটা অভিমান জড়ানো গলায় বলল,
মারতে চান মারুন, কিন্তু মুখ্যু বলবেন না, আমি মুখ্যু নই। গুরুপদ বলে উঠল, না, তুমি তো বিদ্যাসাগর। এই, তুই কি জানিস রে? ছেলেটা দুপা পেছনে হটে পড়ল। আমি যা জানি তা আপনি জানেন? বলুন তো, কোন বাড়ি ভাড়া দেওয়া যায় না? সবাই সবার মুখের দিকে তাকালো। ষষ্ঠীতলার বনমালী বলল, কোন বাড়ি? ছেলেটা গড় গড় করে বলে গেল, বেরু বাড়ি, বাড়াবাড়ি, জমের বাড়ি আর জুতোর বাড়ি। বারোয়ারিতলার সবাই যেন বিষম খেল। ওদের ঘোর কাটতে না কাটতেই ছেলেটা আবার প্রশ্ন করল, কোন বরের সঙ্গে বরযাত্রী যেতে পারে না তা জানেন? বারোয়ারিতলার কেউ উত্তর দেওয়ার আগেই ছেলেটা আগের মতোই বলে গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। চায়ের কাপে চুমুক দেওয়া বন্ধ করে সবাই ছেলেটার দিকে তাকিয়ে ছেলেটা উৎসাহ পেয়ে বলল, বলুন তো, কত রকমের তানি আছে, আর এর মধ্যে কোন তানি বিখ্যাত? কে একজন শুধু বলল, সেটা আবার কি জিনিস? ছেলেটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে মাথা দোলাতে দোলাতে বলল, গুলতানি, রফতানি, মস্তানি, কিন্তু বিখ্যাত হচ্ছেন সাবাতানি। এবার গুরুপদ বলল, তো স্টকে আর কি কি আছে বাবা? ছেলেটা এবার মিটি মিটি হাসতে লাগলো। কত রকমের রো আছে বলতে পারেন? সবাই ঘাড় নেড়ে জানালো কেউ বলতে পারবে না। ছেলেটা বলল, তবে শুনুন, কলেজ রো, বিডন রো, মিশন রো, কিন্তু সবার সেরা ম্যাকেন রো। গুরুপদ জিজ্ঞেস করল, এরপর? ছেলেটা এটো কাপ কুড়িয়ে নিতে নিতে বলল, হে তো হলো গিয়ে স্যাম্পেল। আরও জানতে হলে হরিভাণ্ডারে গিয়ে 2 টাকা অগ্রিম দিয়ে থরহরিদার বাহুল্য বর্জিত জ্ঞান ভাণ্ডারের জন্য বায়না করুন। ছেলেটা চলে যাওয়ার পর সবাই যখন চুপ মেরে বসে আছে, তখন মধু কয়াল গলাটা ঝেড়ে নিয়ে বলল, এবার থরহরির থুতনিতে মা খাবার জন্য আপনারাও আখের গুড়ের সন্ধান করুন। মধু কয়াল খুব মিথ্যে বলেনি, ছেলেটা জিনিয়াস। থরহরি সত্যি জিনিয়াস কিনা তা জানি না, কিন্তু সেদিন বারোয়ারিতলায় জ্ঞান ভাণ্ডারের স্যাম্পল বিতরণ করার পর থেকে ছেলে ছোকরাদের কাছে থরহরি রীতিমতো হিরো হয়ে গেল। ওর লেখা বা সংগ্রহ করা ছড়াগুলো স্কুলে, মাঠে, বারোয়ারিতলায় সর্বত্রই ছেলেদের মুখে মুখে ফিরতে লাগলো। পণ্ডিত মশাই ক্লাস 7-এর ক্লাস নিতে এসে শুনলেন ক্লাসের একদল ছেলে সুর করে বলছে, দেদার রোজগার করেও কে থাকে বেকার। আর একদল চিৎকার করে উত্তর দিচ্ছে, জার্মানির বরিস বেকার। পণ্ডিত মশাই কোশমিনকালেও বরিস বেকারের নাম শোনেননি। তিনি গর্জন করে জানতে চান, হেইডা আবার ক্যাডা, কোন পোলাডা? বারোয়ারিতলার মাঠে গাদি খেলতে খেলতে ছেলেরা ছড়া কাটে, ডান্স, মিউজিক, অ্যাকশন, সব মিলে মাইকেল জ্যাকসন। গুরুপদ সকালবেলা বারান্দায় বসে দাড়ি কাটছিল। বারান্দার ওপর একটা পুরনো তক্তপোষ, তার ওপর বসে তার 2 ছেলে পড়া তৈরি করছে। হঠাৎ পড়া থামিয়ে বড় ছেলেটা বলে উঠল, এই জলে এই নেবে, তার নাম জোনাকি। এই আছে এই নেই, তার নাম জানো কি? ছোট ছেলেটা বলল, বাবা তুমি জানো? গুরুপদ ভেবেছিল এটা বুঝি বইয়ের কোনো পড়া, তাই সে বলল, বইখানা তো সামনেই রয়েছে, দেখে নে না। ছোট ছেলেটি এবার হাসতে হাসতে বলল, বাবা জানে না, তার নাম হলো বিদ্যুৎ, থরহরিদার বইতে আছে। গুরুপদ গম্ভীর হয়ে গেল। প্রথমে ছেলেদের দিকে একটু কড়া দৃষ্টিতে তাকালো, তারপর আয়নার মধ্যে দিয়ে নিজের মুখটা দেখতে দেখতে ভাবল,
থরহরি ছোড়াটার এলেম আছে তো। থরহরি যে সত্যি এলেমদার ছেলে তার আরও প্রমাণ পাওয়া গেল কয়েকদিন পরে। তবে সেই ঘটনাটা ছিল খুব সাংঘাতিক। গোটা মুড়াগাছা তো বটেই, মুগবেড়িয়া এবং সুখবেড়িয়া পেরিয়ে থরহরির সেই কীর্তি কাহিনী পৌঁছে গিয়েছিল মহকুমা সদরেও। সেটা ছিল জুন মাসের 2রা, আকাশে চাপ চাপ মেঘ, অথচ ছিটে ফোঁটা বৃষ্টির দেখা নেই। গাছগাছালির পাতায় পর্যন্ত হাওয়ার কোনো চিহ্ন নেই। গুমোট গরমে প্রাণ যেন আই ঢাই করছে। রামহরি পাতকুয়োর জলে গা ধুয়ে এসে দোকানে বসে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছেন, আর থেকে থেকে কাঁধের গামছা দিয়ে গলার ঘাম মুছছেন। সন্ধ্যা তখন হব হব করছে। রামহরি বসেছিলেন দোকানের রকে। কর্মচারীরা ভেতরে কাজ করছে। হঠাৎ একটা ছেলে সাইকেল করে এসে আচমকা দোকানের রকের সামনে দাঁড়ালো। সাইকেল থেকে নামেনি, শুধু একটা পা দিয়ে মাটি ছুঁয়েছে। রামহরি ছেলেটার দিকে ভালো করে দেখবার আগেই ছেলেটা একটা সাদা এনভেলপ রামহরির কোলের ওপর ছুঁড়ে দিয়ে পাই পাই করে সাইকেল চালিয়ে অদৃশ্য হয়ে গেল। রামহরি ব্যাপারটা বুঝতে না পেরে নিজের কোলের ওপর থেকে এনভেলপটা তুলে নিয়ে দেখলেন। পরে দোকানের ভিতরে এসে ওই এনভেলপটা খুলে ভেতরের চিঠিখানা, যেটি তারই উদ্দেশ্যে লেখা, সেটি পড়ে রামহরির বুকের মধ্যে কাঁপন শুরু হলো। এমন অবিশ্বাস্য ব্যাপার কি এখনো ঘটে নাকি? এ তো নাটক নভেলে ঘটে থাকে। বারদুই এমন ঘটনার কথা খবরের কাগজে পড়েছেন ঠিকই, কিন্তু সেটা যে এই মুড়াগাছাতে তার জীবনে ঘটবে এমন তো কখনো ভাবেননি। তার প্রথমে মনে হলো চিৎকার করে কান্না জুড়ে দেন, কিন্তু সেটা করবার সাহসও তার হলো না। এমনিতেই ঘামছিলেন, এবার যেন ঘেমে নিয়ে উঠলেন। চিঠিখানা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে নিজের ঘরে এসে খাটের ওপর আছড়ে পড়ে ডুকরে কেঁদে উঠলেন। হরি হে, কে কি ঘটালে! প্রথমে খবরটা শুনলেন থরহরির মা। শোনার পরেই তিনি হিক্কা তুলে কাঁদতে আরম্ভ করলেন। রামহরি চাপা স্বরে ধমক দিয়ে বললেন, শব্দ করে কেঁদো না, লোক জানাজানি হলে প্রাণও যাবে। থরহরির 2 দাদা ভজহরি এবং থাকহরিও ঘাবড়ে গিয়ে পরস্পরের মুখের দিকে তাকিয়ে ভেউ ভেউ করে কেঁদে উঠল। থরহরি নানা জায়গা ঘুরে বাড়ি ফিরে এলো রাত্রি 9টা নাগাদ। খেলার মাঠে শ্রীমান থরহরি রচিত, নির্দেশিত এবং অভিনীত রাবণ বধপালার অভিনয় হবে বলে এই কদিন থরহরি বেজায় ব্যস্ত। আজই ছিল পোশাক বায়না করার দিন। থরহরি বাড়ি ফিরে এসে দেখল ঘরের দরজা জানলা বন্ধ করে সবাই চুপ করে বসে। তার 2 দাদা দেওয়ালের কোণে জড়াজড়ি করে বসে কাঁদছে। মার চোখ কেঁদে কেঁদে ফুলে গেছে। থরহরি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, এত কাঁদাকাটা কেন? রামহরি প্রথমে বালিশের তলা থেকে চিঠিটা বের করে থরহরির হাতে দিতে দিতে বললেন, সাইকেলে করে এসে একটা ছোড়া এই চিঠিটা ছুঁড়ে দিয়ে গেল। থরহরি চিঠি খুলে পড়তে আরম্ভ করল। চিঠিতে লেখা আছে, 5ই জুন রাত্রি 1টায় আমরা আসব আপনার বাড়িতে। বাইরে থেকে 3টি টোকা দিলেই বুঝবেন আমরা এসে গেছি। আমাদের জন্য 30,000 টাকা রেডি রাখবেন। টাকা না পেলে প্রাণ যাবে। যদি পুলিশ বা প্রতিবেশীকে জানান তাহলে আপনার গোটা বংশ লোপ করে দেব। দোকান আর বাড়িতে আগুন ধরাবো। পুলিশ কদিন আগলে রাখবে। প্রাণের মায়া থাকলে 30,000 টাকা রেডি রাখবেন। ইতি ডাকাত সর্দার পল্টন। চিঠিটা পড়ে থরহরিও গম্ভীর হয়ে গেল। রামহরি কাঁদো কাঁদো গলায় বললেন, হ্যাঁ রে,
তুই পল্টনকে চিনিস? থরহরি বলল, ডাকাতকে চিনব কোত্থেকে, তবে নাম শুনেছি। গেল মাসে ওরাই নাকি বাঁশবেড়িয়ার ব্যাংক ডাকাতি করে 2 লাখ টাকা নিয়েছে। থরহরির মা কাঁদতে কাঁদতে বললেন, মাত্র এই কটা দিনেই অতগুলো টাকা ওদের ফুরিয়ে গেল। 2 লাখ থাকতে আবার 30,000 চাইছে কেন রে? রামহরি বললেন, এখন কি করবি? থানায় যাবি নাকি পঞ্চায়েতকে বলবি? বললে পরে তো আবার বংশ লোপাট করে দেবে। তাহলে কি করব? থরহরি বলল, এখন কিছু করতে হবে না, ব্যাপারটা আগে ভেবে দেখি। রামহরি বললেন, বেশি ভাবাভাবি সময় নেই। আজ 2 তারিখ গেল, কাল 3, পরশু 4, আর তরশুতেই পল্টন এসে যাবে। থরহরি চিঠিটা নিজের পকেটে রাখতে রাখতে বলল, এসব ব্যাপারে না ভেবে কিছু বলা যায় না, করাও যায় না। এখন খেয়ে দে চুপচাপ শুয়ে থাকো। সে রাত্রে কেউই ঘুমোতে পারল না। থরহরি সকালবেলা বেরোবার আগে বলে গেল, কথাটা কাউকে বলো না, আমি ভেবে দেখছি। তুমি কেবল 30,000 টাকা জোগাড় করে রেখো। রামহরি নিজের কপাল চাপড়ে বলল, আজ 30 দিলে পরের মাসে এসে 50 চাইবে। 30,000 জোগাড় করলে তোকে আর ভাবতে বলে লাভ কি? থরহরি শুধু বলল, যা বলছি তাই করো। থরহরি কি ভাবছে কে জানে, কিন্তু সময় তো থেমে থাকছে না। 3 তারিখটাও চলে গেল। 4 তারিখ সকালে রামহরি বলল, ওরে থরহরি, আসছে কাল তো তেনারা আসবেন, তোর ভাবা ভাবি শেষ হলো? থরহরি কথার কোনো জবাব না দিয়ে চলে গেল। রামহরির তো খিদে তেষ্টা গেছেই। এখন যেন মনে হচ্ছে পল্টন আসা পর্যন্ত তিনি হয়তো বেঁচেও থাকবেন না। বুকের মধ্যে এমন ওঠাপড়া করছে যাতে মনে হয় যে কোনো সময় তিনি মারা যেতে পারেন। সেই দিন থরহরি ফিরল রাত্রি 10টা নাগাদ। রামহরি কিছু বলবার আগেই থরহরি নিজের ঠোঁটের ওপর আঙুল তুলে চুপ করে থাকার ভঙ্গি করল। গোটা বাড়ি কদিন থেকে এমনিতেই চুপ মেরে গেছে। এখন থরহরির ইঙ্গিতে সবাই এমনভাবে চুপ করল যেন নিজেদের নিঃশ্বাসের শব্দ নিজেরাই শুনতে পাচ্ছে। থরহরি প্রথমে দরজাটা ভালো করে বন্ধ করল। জানলা তো সেই 2রা জুনের সন্ধ্যা থেকেই বন্ধ, ওটা দিনেও কেউ খোলে না। থরহরি বলল, আমি যা যা বলবো সেই মতো কাজ করতে হবে। একটু এদিক ওদিক হলে সর্বনাশ হয়ে যাবে। 30,000 টাকাকে 2 টাকা, 5 টাকা, 10 টাকা আর অল্প কিছু 100 টাকায় ভাঙিয়ে রাখো, যেন টাকার পুটলিটা দেখতে বেশ বড় হয় আর গুনতে সময় লাগে। টাকাগুলো প্লাস্টিক কাগজে মুড়ে দড়ি দিয়ে বাঁধবে, তারপর কাপড় দিয়ে জড়াবে, তারপর টিনের বাক্সে রেখে তালা দেবে, আর সেই বাক্সটা রাখবে কাঠের বাক্সে, তাতে দেবে 2টো তালা, যাতে এত সব খোলাখুলি করতে একটু সময় লাগে। এবার যখন বন্ধ দরজায় গদাম করে একটি লাথির আওয়াজ পাবে, তখন দরজাটা খুলে দেবে। পল্টন এলে দরজা খুলে দিয়ে কি করতে হবে সেটা গভীর রাত্রে তোমায় শিখিয়ে দেব। 5ই জুন সন্ধ্যা থেকেই থরহরি উধাও, আর দুপুর থেকেই রামহরির বুকের কাঁপন বেড়ে যেতে লাগলো। থরহরির ওপর আর কতটা ভরসা রাখা যায়? এটা তো আর বাহুল্যবর্জিত জ্ঞানভাণ্ডার লেখা নয় যে চিলে কোঠায় বসে লিখলেই লেঠা চুকে গেল। এটা হচ্ছে ডাকাতির ব্যাপার। 30,000 তো যাবেই, সেই সঙ্গে 1-2 প্রাণও যে যাবে না সে কথা কে বলতে পারে। সন্ধ্যার পর থেকে রামহরি কাঁপতে আরম্ভ করলেন। রাত্রি 10টা পেরোবার পর সোজা হয়ে দাঁড়াতেই পারছেন না রামহরি। 2 পায়ের মালাই চাকিতে ঠোকাঠুকি লেগে যাচ্ছে। বারদুই হরিকে ডাকবার চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না।
থরহরি যা শিখিয়ে দিয়ে গেছে সেটা মনে মনে ঝালিয়ে নিলেন বটে, কিন্তু তাতে স্বস্তি পেলেন না। রাত্রি 11টা নাগাদ রামহরির স্ত্রী ভয়ে আর উত্তেজনায় বমি করতে আরম্ভ করলেন। ভজহরি আর ঠাকুহরির অবস্থাটা খুবই শোচনীয়। দু ভাই দুজনকে চাপটে ধরে সারা গায়ে নাইলনের মশারি জড়িয়ে বসে কাঁপছে। রামহরি তো ক্রমাগত কেঁপেই চলেছেন, যেন ছ্যাকরা গাড়িতে বসে কোথাও যাচ্ছেন। একবার তার মনে হলো পল্টন এসে দরজায় 3 টোকা দেওয়ার আগেই হয়তো তার শরীরের হাড়গুলো কাঁপতে কাঁপতে খসে যাবে। এত কাঁপাকাঁপিতে কি হাড়ের জয়েন্ট ঠিক থাকে, না থাকতে পারে? ঠিক 12টা বাজতেই ভজহরি আর ঠাকুহরি একসঙ্গে গলা মিলিয়ে টুকরে উঠল, আমাদের কি হবে গো বাবা? রামহরি ধমকে উঠে বললেন, তোদের বাবার কি হবে তা জানিস? জুতিয়ে পিঠে ছাল তুলে দেব। পল্টনটা যদি সন্ধেবেলা আসতো তাহলে যা হওয়ার এতক্ষণে হয়ে যেত। আর তো সহ্য হয় না। ভজহরি আর ঠাকুহরিও বলে উঠল, আমাদেরও হয় না বাবা। রামহরি ঘড়ির দিকে তাকিয়ে বললেন, আর 40 মিনিট 22 সেকেন্ড। রামহরির ঘড়িতে যখন 1টা বেজে 2 মিনিট, তখন বন্ধ দরজার গায়ে 3টে টোকা পড়ল। টোকার শব্দ শুনেই ভজহরি আর ঠাকুহরি পরস্পরকে আরো গভীরভাবে জড়িয়ে ধরল। রামহরি কাঁপতে কাঁপতে গিয়ে দরজা খুলে দিলেন। হাতে ভুজালি নিয়ে 3জন মাঝারি চেহারার ছোকরা ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। রামহরি কৃতার্থ হওয়ার ভঙ্গিতে বললেন, সন্ধে থেকে বসে আছি, তা তোমরা মিনিট 2 দেরি করলে কেন? বাড়ি চিনতে অসুবিধে হয়নি তো? ওদের 3জনের মধ্যে থেকে একজন বলল, বাজে কথা রাখুন, আগে টাকাটা আনুন। 30,000 টাকা মনে আছে তো? রামহরি বললেন, কেন মনে থাকবে না বাবা? কুড়িয়ে কাচিয়ে 30 জোগাড় করে রেখেছি। তা তোমাদের মধ্যে পল্টন কে গো? থুতনির কাছে অল্প দাড়িওয়ালা একটি ছেলে বলল, আমি পল্টন। রামহরি পল্টনকে বললেন, বেঁচে থাকো বাবা। বাঙালির ছেলে চোর ছ্যাচোর হয়, তুমি যে ডাকাত হতে পেরেছ এটা বাঙালির বড় গৌরব। সিনেমা যাত্রায় সব ডাকাতি দেখি সিং মার্কা। গব্বর সিং, মাধো সিং, রাম সিং, লক্ষণ সিং, মাখন সিং। তুমি শুধু সিং ছাড়া। শ্রীহরি তোমাকে দীর্ঘায়ু করুন। পল্টন বলল, আমি সিং নই, শিকদার। পল্টন শিকদার। এবার টাকাটা বার করুন। রামহরি বললেন, টাকা তো গুনে গেথে তোমাদের তরেই রেখে দিয়েছি। বুড়ো মানুষ তো, এবার তোমরা একটু গুনে নাও আর আমার হয়ে একটু উপকার করো। পল্টন বলল, কিসের উপকার? রামহরি বললেন, তোমাদের চিঠি পাই 2রা জুন সন্ধ্যের মুখে। বাড়ি এসে দেখি ওই দিন ঠিক ওই সময় বাড়িতে খুজ্জত সিং বলে চম্বলের ডাকাত একখানা চিঠি দিয়ে 50,000 টাকা চেয়েছে। তারও আজ 1:15 আসবার কথা। এখন বাবা পল্টন, 30-এর বেশি আমার নেই। সেটা আমি বাঙালি ডাকাতকে দিতে চাই। ওরা এলে তুমি যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠাতে পারো, কিংবা ভালো কথায় না গেলে। ঠিক তখনই দরজায় গদাম করে লাথি মারার আওয়াজ হলো। রামহরি বললেন, ওই ফুচত সিং ওই এসে গেল। রামহরি দরজার কাছেই ছিলেন। পট করে দরজা খুলে দিতেই বিশাল চেহারার 7জন দাড়ি গোফওয়ালা ডাকাত চাদর গায়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরে ঢুকেই গায়ের চাদরের তলা থেকে নানা ধরনের পিস্তল বার করে দাঁড়িয়ে গেল। সবচেয়ে লম্বা চেহারার ডাকাতরা বলল, আমার নাম হুজ্জত সিং।
50,000 টাকা বার করো। এরা কারা? রামহরি বললেন, হ্যাঁ, আগে মিস্টার হুজ্জতজি, এরাও ডাকাত, হ্যাঁ, বাঙালি ডাকাত, ভেরি ইয়াং অ্যান্ড প্রমিসিং। ওরা 30 মাংতা, আপনি 50 মাংতা, লেকিন আমার কাছে কুড়িয়ে অ্যান্ড কাঁচিয়ে অনলি 30 है। এখন কেয়া হোগা সেটা সিকদার অ্যান্ড সিং বাইট কে ফ্যাসলা করে ফেলুন। পল্টনের দল স্রেফ ভোজালি হাতে এসেছে। পিস্তলধারী 7 জন চম্বলের ডাকাতকে দেখে ওরা ঘাবড়ে গেল। হুজ্জত সিং এগিয়ে এসে পল্টনের কাঁধে একটা থাপ্পড় মেরে বলল, अब तेरा क्या होगा पलटन? हम साथ है। मेरा पास पिस्तौल और बम भी है। तेरा पास क्या है? कितना आदमी है? পল্টন উত্তর দেওয়ার আগে হুজ্জত সিং বলল, আমি বাংলা জানি। দেখ পল্টন, ডাকাতি কোনো শখের ব্যাপার নয়। 20-30 ডাকাতি করে তোরা ডাকাতের ইজ্জত নষ্ট করছিস। আমাদের দুনিয়া জোড়া ডাকাতির ব্যবসা। পাকিস্তানে আমাদের নিজেদের ব্যাংক আছে, তার নাম ডাকাত ব্যাংক। পশ্চিম বাংলায় আমাদের কিছু ছেলে দরকার। তোরা খাওয়া পড়া থাকা সিকিউরিটি সব পাবি, আর পাবি মাসে 5,000 টাকা করে মাইনে। এইসব ছোটখাটো ধান্দা ছেড়ে আমাদের দলে ভিড়ে যা, নইলে আমরাই তোদের খুন করে ফেলবো। পশ্চিমবাংলায় এখন আমাদের ব্রাঞ্চ খুলছি, তোদের তো থাকতে দেব না। ভেবে দেখ কি করবি। পল্টনদের 3 জনের মাথার কাছে তখন পিস্তল ধরা। ওদের একজন হুমড়ি খেয়ে হুজ্জত সিং এর পায়ের ওপর পড়ে বলল, হুজ্জতদা, আমি আপনার দলে জয়েন করব। হুজ্জতদা, যুগ যুগ জিও। হুজ্জত সিং এবার পল্টনের থুতনির দাড়িতে নিজের হাতের পিস্তলটা আলতোভাবে বুলিয়ে নিয়ে বলল, क्या रे पलटन, क्या सोच रहा है? जल्दी तेरा फैसला सुना। मेरे पास वक्त ज्यादा नहीं। मेरा दूसरा यूनिट अभी 2 लाख रुपया लूट के इधर आ जाएगा। तू चाहे तो तुझको 2 जेला का सरदार बना दूंगा। পল্টনের দ্বিতীয় সঙ্গীটি হাতের ভোজালি ফেলে দিয়ে বলে উঠল, হুজ্জতদা, হাম আপকে সাথ হ্যায়। হুজ্জত সিং এবার তাকালো পল্টনের দিকে। পল্টন ছল ছল চোখে বলল, बड़ा भाई, माफ कीजिए, हम आपका सेवक है। हुज्जत सिंह बोलो, तो बात पक्का है। कालिया सिंह और गड़बड़ सिंह, दोस्त लोगों को पूजा का लड्डू खिलाओ। সঙ্গে সঙ্গে হুজ্জত সিং এর 2 শাগরেদ তাদের ঝোলার ভেতর থেকে প্লাস্টিকের প্যাকেট বার করে ওদের 2টো করে লাড্ডু খাইয়ে দিল। পল্টনদের যখন ঘুম ভাঙল তখন তারা বীরপুর থানার লকআপে। ব্যাপারটা তখনও তারা বুঝে উঠতে পারেনি, বুঝলো একটু পরে। হুজ্জত সিং এর তৈরি লাড্ডুতে ছিল ঘুমের ওষুধ। লাড্ডু খেয়েই ওরা ঘুমিয়ে পড়েছিল। ঘুমন্ত ডাকাতদের পাজাকুলা করে পুলিশ এসে শুইয়ে দিয়েছে লকআপে। থরহরি মণ্ডলপাড়ার ঘাটাল থেকে যাদের ডাকাত সাজিয়ে হাতে যাত্রার পিস্তল দিয়ে নিয়ে এসেছিল ব্যাংক ডাকাত ধরে দেওয়ার জন্য, তারা সবাই পুরস্কার পেল। থরহরিকে পুরস্কার দিলেন স্বয়ং জেলা শাসক। নিজে থরহরিকে নিয়ে এলেন গাড়ি করে তার বাবা। থরহরির গৌরবে গৌরবান্বিত রামহরিকে অভিনন্দন জানানোর জন্য। থরহরি আর জেলা শাসক সুবীর মিত্র এসে দেখলেন রামহরি ঘুমোচ্ছেন। তার বিশাল নাসিকা গর্জনে ঘরের দরজা জানলা পর্যন্ত কাঁপছে। থরহরি বলল, বলতে গেলে সেই 2রা জুন রাত থেকে তো ঘুম নেই, তাই। জেলা শাসক বললেন, ঠিক আছে, আমি বিকেলে মুখ বেরিয়াতে আসবো, তখন ঘুরে যাব। বিকেলে এসেও শুনলেন রামহরি ঘুমোচ্ছেন। দরজার বাইরে থেকে তার নাকের ডাক সকালে যেমন শুনেছিলেন তেমনই শোনা যাচ্ছে। সুবীর বাবু বললেন, এত ঘুম একসঙ্গে কেউ ঘুমোতে পারে?
থরহরির মা লম্বা ঘোমটার ভেতর থেকে বললেন, আগে হুজুর, থরহরির বাবা সেদিন রাত্রে মনের আনন্দে হুজর সিংয়ের আনা লাড্ডুর প্যাকেট থেকে 4খানা লাড্ডু খেয়ে সেই যে নাক ডেকে ঘুমোতে লাগলেন, আর উঠলেন না। হতাশ হয়ে জেলা শাসক ফিরে গেলেন। রামহরি এখনো নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন বলে ছেলের কীর্তিতে তার প্রতিক্রিয়াটা জানা গেল না। এই যা আফসোস। শুনছিলেন দুলেন্দ্র ভৌমিকের কলমে থরহরির কীর্তি। কেমন লাগলো গল্প জানার অপেক্ষায় থাকব। পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।